আসসালামু আলাইকুম। বিদ্যাবাড়ি ডিজিটাল ক্লাসরুম থেকে আমি আপনাদের সাথে আছি ফুজাইল রহমানী। আপনাদের কি অবস্থা, কেমন আছেন? আমার কথা শুনতে এবং আমাকে দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করবেন প্লিজ। আমাকে শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানাবেন। আখি আক্তার, নার্গিস আক্তার, মিম আক্তার, তো আমাকে জানাবেন যে আপনারা আমাকে শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা। Okay. আচ্ছা, আপনারা তো মাত্র ক্লাসে জয়েন করেছেন মাত্র 4 জন। আমরা নামাজের একটু ব্রেক দিচ্ছি, 10 মিনিট পরে নামাজ শেষ করে আমরা ক্লাস শুরু করব। আপনারা আজকে শুরু করবেন। আজকে আমরা শুরু করব হচ্ছে উপসর্গ, অনুসর্গ, কাল, কালের বৈশিষ্ট্য, বিশিষ্ট প্রয়োগ। আমরা 3টা পার্ট পড়বো, আপনারা একটু 3টা অধ্যায় দেখতে থাকুন। উপসর্গ, অনুসর্গ, কাল ও পুরুষ। আপনারা আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করবেন প্লিজ। ওকে, কি অবস্থা আপনাদের, পড়ালেখার কি খবর? সবাই কেমন আছেন? আচ্ছা, আপনাদেরকে এর আগে কি কি পড়িয়েছিলাম? জাবেদুল ইসলাম, ওকে একটু কথা বলার সুযোগ দেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? স্যার ভালো আছি স্যার, ভালো আছেন আপনি স্যার? হ্যাঁ আলহামদুলিল্লাহ। কি খবর, আপনাদেরকে কি কি পড়িয়েছিলাম? স্যার আমাদেরকে স্যার পড়াইছিলেন ওই যে স্যার এই লিঙ্গ পড়াইছিলেন স্যার, সাধারণ অর্থে, বিবাহোত্তর অর্থে, তারপরে একই শব্দের দুইটি স্যার এই সংখ্যাবাচক শব্দ, পুরুষ স্ত্রীবাচক শব্দ। জি স্যার, নিত্য, স্ত্রী, ক্ষুদ্রার্থে, বিদেশি শব্দ, এগুলো স্যার। আর কি পড়াইছিলাম? একটাই? আর না স্যার, সংখ্যাবাচক শব্দ পড়াইছেন, তারপরে তারিখবাচক শব্দ, ক্রমবাচক, অঙ্কবাচক, তারপরে স্যার পড়াইছিলেন এই যে পদের দ্বিরুক্তি, হুম। ধনাত্মক বহুনুকার দ্বিরুক্তি, দ্বিরুক্তি থেকে শব্দের দ্বিরুক্তি। ওকে, তাহলে আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয়গুলো কি কি? উপসর্গ, স্যার অনুসর্গ, কাল, পুরুষ, কালের বিশিষ্ট প্রয়োগ। স্যার আমাদের যে স্যার লেকচার শিট দিছে স্যার, আর স্যার আপনি যেগুলো পড়াচ্ছেন স্যার, এগুলো কোনো স্যার মিল খুঁজে পাই না স্যার। কেন? আর স্যার এমসিকিউ করতে যায় স্যার, এমসিকিউ করতে পারি না স্যার। কারণ কি? কি হয় যে এটার সাথে মিলে না, তাই তো? জি স্যার। আচ্ছা বলেন তো, উপসর্গটা আপনাদের কত নম্বর লেকচার শিটে আছে? স্যার লেকচার শিট তো স্যার বাসায় রেখে এসেছি। আচ্ছা, আমাকে একটু জানাবেন যে উপসর্গটা কত নম্বর লেকচার শিটে আছে। আপনারা একটু লিখে রাখেন উপসর্গটা কত নম্বর লেকচার শিটে, মানে আপনাদের লেকচার শিটের কোনো মিল নাই। যেহেতু লেকচার শিটে মিল নেই, আমরা এটা পরবর্তী ক্লাসে আমরা আজকে অফিসে জানাবো এবং দেখি কি সলিউশন আপনাদেরকে দেওয়া যায়। এটা একটু মাথায় রাখবো আজকে। আচ্ছা, তারপরে আসুন, তাহলে আমরা আজকে শুরু করবো হচ্ছে উপসর্গ দিয়ে। উপসর্গ থেকে প্রশ্ন আসে না এমন কোনো চাকরি পরীক্ষা নেই বললেই চলে। সকল চাকরি পরীক্ষাতেই উপসর্গ থেকে প্রশ্ন আসে। শাহেদ হোসেন কি বলতে চান, বলুন শাহেদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, কি খবর, কেমন আছেন? স্যার ভালো আছে, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। স্যার তারপর আমাদের ওই যে আপনি বলছিলেন যে বচন প্রকৃতি প্রত্যয় আপনার লেকচার পরবর্তী লেকচারের সাথে অ্যাড করে পড়াবেন, এই দুটো হ্যাঁ, বাকি ছিল ওই বিগত লেকচারে, 5 নাম্বার লেকচারে। আচ্ছা আচ্ছা, আমি অফিসকে এখনই জানাচ্ছি, দেখি এটা কি করা যায়, এবং আগামী ক্লাসগুলো আশা করি এরকম হবে না। এবং আপনারা একটু কষ্ট করে অফিসে জানাবেন ফোনে। স্যার আপনি ক্লাস নিয়েছিলেন, স্যার আপনি লিখে নিয়েছিলেন, বলছিলেন যে আমাদের আগামী লেকচার শীটের সাথে এটা অ্যাড করে পড়াবেন। আচ্ছা, এখন আপনাদের পরের লেকচার শিটে কি আছে বলেন তো? আমাদের পরে স্যার 6 নাম্বার লেকচার শীটে আছে আপনার ওই যে উপসর্গ, এরপরে আছে স্যার উপসর্গ, অনুসর্গ, কাল, পুরুষ এবং কালের বিশিষ্ট প্রয়োগ। এটাই তো পড়াচ্ছি আজকে, এটাই তো পড়াচ্ছি এখন। না আমি বলছি স্যার ওই যে 5 নাম্বার আপনার লেকচার লেকচার আমাদের যে ক্লাস নিচ্ছেন 5 নাম্বার লেকচারে, ওইখানে দুইটা টপিক বাকি ছিল, আমি ওইটা ওইটা বলতে চাচ্ছি স্যার। ওটাতে কি বাকি ছিল বলুন? স্যার বচন এবং প্রকৃতি প্রত্যয়। আচ্ছা, প্রকৃতি পত্রের একটা ফুল ক্লাস পাবেন, ফুল ক্লাস। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। আরো কিছু বাকি ছিল। স্যার বচন বাকি ছিল, বচন। বচন মানে এক বচন বহু বচন, এটা নিজেরা পড়বেন যে কোন শব্দটা দ্বারা এক বচন বোঝায়, কোনটা দ্বারা বহু বচন বোঝায়। টি, টা, খানা, খানি, গাছা, গাছি, এগুলো এক বচন। রা, এরা, গুলা, গুলি, গুলু, গুলুন, দিক, দিগের, দেখ, এগুলো হচ্ছে বহু বচন।
গণ, আচ্ছা ঠিক বৃন্দ, মন্ডলী, বর্গ এগুলো মানুষের সাথে বসে, কোনটা প্রাণীর সাথে, কোনটা উন্নত প্রাণী, কোনটা অনুন্নত প্রাণী, এটার সাথে বসে। এই জন্য এটা পড়াই নাই যে এটা নিজেরা পড়ার বিষয়। আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা আজকে শুরু করবো। হ্যাঁ বলুন। স্যার আমার একটা প্রশ্ন ছিল। স্যার আমরা যে বোর্ড বইয়ের যে উদাহরণগুলো পড়ি, বিশেষ করে মানে শব্দের বা ধ্বনির হ্যাঁ। বর্ণের বা অব্যয় বা সর্বনাম পদের বিশেষণের যে এক্সাম্পল গুলো দেওয়া আছে, বোর্ড বইয়ে যেগুলো দেওয়া আছে, হুম। অনেক সময় দেখা গেছে যে আমরা হয়তো বুঝতে পারতেছি না বা না বুঝার কারণে মুখস্থই করতেছি। তো সেই ক্ষেত্রে কি স্যার বোর্ড বইয়ের যে এক্সাম্পল গুলো দেওয়া আছে, এই এক্সাম্পল গুলো পড়লেই কি হবে, নাকি প্রশ্ন করার ক্ষেত্রে ওনারা বাইরে থেকেও কোনো উদাহরণ দিতে পারে? এটা অধ্যায়ের উপর ডিপেন্ড করবে। এটা অধ্যায়ের উপর ডিপেন্ড করবে। এখন ধরেন এই যে উপসর্গ, এখানে সচরাচর বাইরে থেকে প্রশ্ন করে না। সমাস একটু বাইরে যেতে পারে, ওইটার মতো করে ওইটার আদলে আরেকটা প্রশ্ন দিতে পারে। সন্ধি এটার মতো একটা শব্দ দিতে পারে। হিমালয় না দিয়ে হিমাচল দিল। বিদ্যালয় না দিয়ে হচ্ছে আপনার দিল কারাগার। অর্থাৎ বইয়ে থাকতেও পারে, নাও থাকতে পারে। এই জন্য বোর্ড বইটা ভালো করে ফলো করবেন, যেন হচ্ছে বইয়ে না থাকলেও আপনি যেন উত্তরটাকে ক্লিয়ার করে দিতে পারেন। এটাই একটু বুঝে পড়বেন। বুঝছেন? বুঝেছেন জি কিনা স্যার, বুঝতে বলুন। পারছি। ওকে, তাহলে আমরা যাব উপসর্গ। উপসর্গ মানে কি? উপসর্গ হচ্ছে একটা এক ধরনের অব্যয়। উপসর্গ হচ্ছে বাংলায় কিছু অব্যয়সূচক শব্দাংশ, কি সূচক শব্দাংশ, অব্যয়সূচক শব্দাংশ রয়েছে, যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না। নিজেরা নিজেরা কোনো অর্থ প্রকাশ করতে পারে না, তাই বাক্যের মধ্যে ব্যবহৃত হতে পারে না। অন্য শব্দের আগে বসে তার কয়েক ধরনের পরিবর্তন সাধন করে। অন্য একটা শব্দের প্রথমে বসে এই উপসর্গটা কি করে? কয়েক ধরনের পরিবর্তন সাধন করে। উপসর্গ অন্য কোনো একটা শব্দের আগে বসে বা আদিতে বসে নতুন কোনো কি করে অর্থ প্রকাশ করতে পারে। উপসর্গ আমরা 9-এ পড়েছিলাম, 8-এ পড়েছিলাম। উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থের দ্যোতকতা আছে। অর্থবাচকতা নেই, কিন্তু কি আছে? অর্থের দ্যোতকতা আছে। তারা পরিবর্তন সাধন করতে পারে। যেমন আমি একটা শব্দ লিখলাম হার, মানে হেরে যাওয়া। হার শব্দের অর্থ আসসালামু হেরে যাওয়া। আলাইকুম স্যার, বলুন। আমার একটা প্রশ্ন। বলুন। সেটা হচ্ছে স্যার, কারক আর হচ্ছে বাগধারা, এটা কোন তথ্যে আলোচিত হয়? আচ্ছা, ঘটনা কি? সব বেশি খালি আমাকে এই একটা প্রশ্ন করছেন জি আজকে, স্যার, কালকে, স্যার আগের কারণ দিন। হচ্ছে বিদ্যাবাড়ির লেকচার শিটে হচ্ছে কারকরা হচ্ছে আপনার বাক্যতত্ত্বে আছে, আর আহ ভাগধারা হচ্ছে অর্থতত্ত্বে। সেম আনসারই আমি ওনাদের পরীক্ষাতে যখন দিয়েছি, দুটোই মানে ভুল হয়েছে। তারা হচ্ছে কারককে নিচে শব্দতত্ত্বে আর ভাগধারাকে নিচ্ছে হচ্ছে বাক্যতত্ত্বে, কিন্তু শিটে দেওয়া আছে উল্টা, আনসার নিচ্ছে উল্টা। এই জন্য এই প্রশ্নটা করতেছি আর কি। আর এটা বোর্ড বইয়েও কিন্তু মানে বোর্ড বইয়েও ঠিক দেওয়া আছে, কিন্তু আমাদের অ্যান্সার শিটে ভুল দেওয়া আছে। বোর্ড বইয়েও বাক্য তত্ত্বই দেওয়া আছে। কারক। স্যার এক্স্যাক্টলি কোনটা হবে আপনি একেবারে ড্যাম শিওর হয়ে আপনি বলেন আমাদেরকে। আচ্ছা, বলছি বলছি। কারক মানে কি? রহিম মনোযোগ দিয়ে বই পড়ে, রহিম মন দিয়ে বই পড়ে, এটা একটা বাক্য থেকে কারককে বের করতে হয়। একটা বাক্য ছাড়া কখনোই আমরা কারককে খুঁজে বের করতে পারি না। তার মানে কারক অবশ্যই বাক্য তত্ত্বের অন্তর্ভুক্ত। একটা জিনিস মাথায় রাখবেন, মানুষ কখনো ভুলের ঊর্ধ্বে নয়। এটা কিন্তু আমাদের ধর্মীয় গ্রন্থ না, কোরআন শরীফ না, যে বলা আছে এখানে স্যার এর যালিকাল আগে কিতাবু লা আমাদের রাইবা ফীহ। হোম অ্যাসাইনমেন্টের পরীক্ষাতে আমি কারক বাক্যতত্ত্বই দিয়েছি, কিন্তু আমারটা রং আনসার নিচ্ছে। ইয়েস, ওনারা ভুল দিয়েছে। সো এই জন্য আপনাকে ভুল নেওয়া যাবে না। তাহলে এটা আমাদের কোনো একটা ভুল হয়েছে, কোনো একটা ধরনের ত্রুটি হয়েছে, এটা আমাদেরকে সমাধান করতে হবে। আমি অফিসে বলে দেবো, এবং এটা ভুল যেন পরবর্তীতে না হয়। একটা বিষয় খেয়াল করবেন, এটা কোনো ধর্মীয় গ্রন্থ নয় যে এখানে কোনো ভুল ত্রুটি থাকতে পারে না। তার মানে অবশ্যই ভুল বা ত্রুটি আছে, আপনাকে এটা সংশোধন করে নিতে হবে। আমি বুঝিয়ে দিচ্ছি দুইটা প্রশ্নই। বাক্যের মধ্য থেকে খুঁজে বের করতে হয় কারককে, তাই এই কারকটা হচ্ছে বাক্যতত্ত্বের অন্তর্ভুক্ত। আর বাগধারা সে অর্থ নিয়ে কাজ করে। শব্দের অর্থ, বিপরীত অর্থ, সমার্থক অর্থ, এক কথায় পারিভাষিক, হ্যাঁ, এইগুলো হচ্ছে অর্থ নিয়ে কাজ করে। তাই এগুলো হচ্ছে অর্থতত্ত্বের অন্তর্ভুক্ত। তাহলে কোনটা অর্থতত্ত্বের অন্তর্ভুক্ত আর কোনটা বাক্যতত্ত্বের অন্তর্ভুক্ত আশা করি বুঝতে পেরেছেন। যদি বাক্য থেকে খুঁজে বের করতে হয় তাহলে তার নাম হচ্ছে বাক্যতত্ত্ব, আর অর্থ থেকে যদি খুঁজে বের করতে হয় তাহলে তার নাম অর্থতত্ত্ব। তাহলে আসুন, হার শব্দের অর্থ হচ্ছে হেরে যাওয়া। ওকে, এর আগে একটা উপসর্গ বসাইলাম প্র, এর কোনো অর্থ নাই। আ, এর কোনো অর্থ নাই। বি, এর কোনো অর্থ নাই। উপ, এর কোনো অর্থ নাই। সম, এর কোনো অর্থ নাই। উপসর্গের নিজস্ব অর্থবাচকতা নাই, কিন্তু অর্থদ্যোতকতা আছে। কিন্তু যখন আমি হারের আগে বসাই দেবো উপ, তাহলে কি হবে? উপহার, নতুন অর্থবোধক শব্দ গঠন হলো। কি হলো? নতুন অর্থবোধক শব্দ গঠন হলো উপহার। প্রহার আঘাত করা, উপহার দান করা, আহার খাওয়া, বিহার ভ্রমণ করা, সংহার ধ্বংস করা। তাহলে এখানে খেয়াল করুন, হার মানে হেরে যাওয়া, তার আগে বসে উপসর্গ তাহলে কোথায় বসে? একটা বাক্যের মধ্যে প্রথমে বসে। প্রথমে বসে কি করতে পারে? নিজের কোনো অর্থবাচকতা নেই, কিন্তু তাদের অর্থের দ্যোতকতা আছে।
উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু কি আছে, অর্থের দ্যোতকতা আছে। নিজেরা কোনো অর্থ প্রকাশ করতে পারে না, ঠিক, কিন্তু তারা কি করতে পারে, নিজের কোনো অর্থ নাই ঠিক, কিন্তু অন্য শব্দের প্রথমে এসে তারা কি করে নতুন নতুন অর্থে পরিবর্তন করে ফেলে। এটার নাম হচ্ছে অর্থ দ্যোতকতা, এটার নাম উপসর্গ। এইগুলো উপসর্গ, নিজস্ব অর্থ নাই, অন্য শব্দের প্রথমে বসে এরা হচ্ছে অব্যয়, নতুন নতুন অর্থবোধক শব্দ গঠন করে। শেষ। এরপরে যান, উপসর্গ। উপসর্গ ধাতুতে যে গতি আনে, অর্থাৎ উপসর্গ আমাদের কি কি কাজ করে, নতুন অর্থবোধক শব্দ গঠন করে। কিরকম নতুন অর্থবোধক শব্দ গঠন করে দেখুন, আমি লিখলাম হার, হার মানে হেরে যাওয়া, কিন্তু এর আগে একটা প্র শব্দ বসাইলে, একটা উপসর্গ বসাইলে, তাহলে প্রহার হয়ে গেল, মানে আঘাত করা। একটু আগে বলছিলাম হার মানে হেরে যাওয়া, এখন বললাম হচ্ছে কি প্রহার মানে কি আঘাত করা। তাহলে আঘাত করা আর হেরে যাওয়া দুইটা এক জিনিস নয়, তাহলে এখানে দুইটা দুই জিনিস, এটা একটু বুঝতে হবে। একটা হচ্ছে আঘাত করা, একটা হচ্ছে হেরে যাওয়া। 2 নম্বরে দেখুন, শব্দের অর্থের সম্প্রসারণ ঘটাই। শব্দের অর্থের সম্প্রসারণ ঘটায়, কি সম্প্রসারণটা ঘটাই, অর্থাৎ বেশি করে বোঝাবে। যেমন আমি বললাম জ্ঞান, এখানে একটা উপসর্গ বসাই দিলাম বিজ্ঞান, বি উপসর্গ, বি উপসর্গ বসালে কি নতুন একটা শব্দ হয়ে গেল। জ্ঞান মানে নলেজ, আর বিজ্ঞান মানে সায়েন্স, বিশেষ একটা জ্ঞান। বিজ্ঞান মানে কি সায়েন্স, এটার নাম হচ্ছে বিশেষ জ্ঞান। তার মানে জ্ঞানটাকে একটু বেশি করে বোঝাচ্ছে। যদি বেশি করে বোঝাই তাহলে তাকে বলে সম্প্রসারণ, কোনো কিছু কম করে বোঝালে তার নাম হচ্ছে সংকোচন। তাহলে উপসর্গ কি করে, বাক্যে প্রথমে এসে কখনো নতুন অর্থবোধক শব্দ গঠন করে, কখনো অর্থের সংকোচন করে, সম্প্রসারণ করে, কখনো অর্থের কি করে সংকোচন করে। এখানে সম্প্রসারণ, জ্ঞানটাকে বেশি করে বোঝাচ্ছে, বিশেষ জ্ঞান। সংকোচন করে, সংকোচন কি করে, এখানে আমি লিখলাম হচ্ছে নেতা, নেতা মানে হচ্ছে লিডার, কিন্তু নেতার আগে যদি আমি বসিয়ে দিই পাতি, তাহলে এখন নেতার বাপটাকে বড় করে নাকি ছোট করে, কথা বলুন। নেতার বাপটাকে কি বড় করে নাকি ছোট করে, পাতি নেতা। গুড। পাতি নেতা বলতে আমরা কি বুঝি, ছোট্ট নেতা, এখনো নেতা হয় নাই, হ্যাঁ, নেতার পিছনে পিছনে ঘুরে, এই টাইপের নেতাকে বলে পাতি নেতা। তাহলে মূল বিষয়টা হলো কি, যে অর্থটাকে কি করে দিল, সংকুচিত করে দিল। হাঁস মানে একটা হাঁস, পাতি হাঁস মানে কি, হাঁসে একবারে ছোট্ট হাঁস যেটা, তাকে বলে হচ্ছে পাতি হাঁস। শিয়াল মানে তো শিয়াল, যখন আমি বলবো পাতি শিয়াল, বা তাহলে তার নাম হচ্ছে কি ছোট শিয়াল, একবারে ক্ষুদ্র শিয়াল যেটা, এটা। কারণ এই পাতি শব্দটা ছোট্ট অর্থ বোঝাই। শব্দের অর্থের পরিবর্তন করে, আমি লিখলাম হচ্ছে মান, মান। এখন এটার আগে আপনি একটা উপসর্গ বসাই দিলেন অপ, তাহলে অপ শব্দটা এসে মান শব্দের অর্থ ঠিক রেখেছে নাকি বিপরীত করেছে? অপ শব্দটা এসে মান শব্দের অর্থটাকে একেবারে কি করে দিয়েছে, বিপরীত করে দিয়েছে, তাই এটাকে বলে হচ্ছে অপমান। অর্থের পরিবর্তন করে পূর্ণতা আনে। দেখলাম একটা শব্দ হচ্ছে পূর্ণ, এই পূর্ণর মধ্যে আমরা কি করে দিলাম, একটা পূর্ণ, পূর্ণর আগে একটা উপসর্গ দিলাম সম, তাহলে কি হয়ে গেল সম্পূর্ণ। তো পূর্ণ শব্দের অর্থের পূর্ণতা প্রদান করে। তার মানে উপসর্গ শব্দের প্রথমে বসে 5 ধরনের পরিবর্তন করে, এটা একটু বুঝতে হবে। উপসর্গ শব্দের কি করে, প্রথমে বসে কয় ধরনের পরিবর্তন করে, 5 ধরনের পরিবর্তন করে। কি কি পরিবর্তন করে, নতুন অর্থবোধক শব্দ গঠন করে, শব্দের অর্থের সম্প্রসারণ ঘটায়, মানে অর্থটাকে একটু বেশি করে বুঝাই, শব্দের অর্থে পূর্ণতা দেয়, মানে একটা শব্দকে পরিপূর্ণ করে দিল, শব্দের অর্থে সংকোচন ঘটাই, তার মানে হচ্ছে কি করে দিল, ছোট করে দিল, নেতার ভাবটাকে ছোট করে দিল, পাতি নেতা। আচ্ছা, এরপরে কি করে দিল, অর্থের পরিবর্তন করে দেয়, মান, মান থেকে কি হলো অপমান। এটাই, এই হচ্ছে 5টা কাজ। এটা পরীক্ষায় আসে না, পরীক্ষায় কি আসে তাহলে? উপসর্গ বাংলা ভাষায় 3 প্রকার, বাংলা উপসর্গ, সংস্কৃত উপসর্গ, বিদেশি উপসর্গ। উপসর্গ 3 প্রকার, একটা হচ্ছে বাংলা, একটা সংস্কৃত, একটা বিদেশি। বাংলা উপসর্গের সংখ্যা হচ্ছে 21টি। অ, অঘা, অঝনা, আ, আর, আন, আব, ইতি, উন, কদ, কুনি, পাতি, বি, ভর, রাম, শশা, সুহা। এই 21টি উপসর্গ মুখস্থ রাখতেই হবে। এখন কি একটা একটা করে মুখস্থ করবেন, নাকি একটা গল্প বলে দেবো, গল্পের মতো করে মুখস্থ করিয়ে দেব, কোনটা করবেন একটু গল্প- কমেন্ট বলুন, বলুন। গল্পের মতো করে করলে ভালো। ওকে, গল্পের মতো করে দিলে কিন্তু 2 মিনিটে আমাকে মুখস্থ করিয়ে দিতে হবে। খাতা কলম নিন, খাতা কলম নিন, একটু লিখুন। একটা গল্প লেখা আছে এখানে। অজপাড়া গায়ের অচেনা অঘারাম ভর দুপুরে সলাজপুরের কন্যা কতকুনিকে বিয়ে করে। আচ্ছা, আমি আরো শর্ট করে দিচ্ছি। অজপাড়া গায়ের অচেনা অঘারাম ভর দুপুরে সলাজ কতকুনিকে বিয়ে করে। আড়ালে আবডালে 29 দিন অনাহারে আনমনা থাকে। এই ইতিহাস পাতিবাবু নামক লোক দেখে, পাতিবাবু দেখে তাকে সান্ত্বনা দিয়ে বলে তোমার সুদিন আসবেই। গল্পের মতো বলে দিয়েছি, মুখস্থ করেন, এরপরে আমরা প্র্যাকটিস করবো, আগে মুখস্থ করেন। অজগায়ের অচেনা অগারাম ভর দুপুরে সলাজ কতকুনিকে বিয়ে করে, এটা একটু লিখতে হবে। অজগায়ের অচেনা অঘারাম ভর দুপুরে সলাজ কতকুনিকে বিয়ে করে। আড়ালে আবডালে অনাহারে 19 দিন আনমনা থাকে। এই ইতিহাস দেখে
পাতিরাম তাকে সান্ত্বনা দিয়ে বলে, তোমার সুদিন আসবেই। লেখা শেষ হলে একটু কমেন্ট করবেন যে এই এই লিখেছি। বাংলা উপসর্গ গল্পের মতো করে মুখস্থ করে রাখতে হবে, মনে রাখতেই হবে। অজগায়ের অচেনা আঘারাম ভর দুপুরে সলাচ কদকুনিকে বিয়ে করে আড়ালে আবডালে অনাহারে 19 দিন আনমনা থাকে। এই ইতিহাস দেখে পাতিরাম তাকে সান্ত্বনা দিয়ে বলে, তোমার সুদিন আসবেই। এখানে উপসর্গ কোনগুলো? 1 অজ, 2 অ, 3 অঘা, 4 রাম, 5 স, 6 কদ, 7 কো, 8 নে, 10 বি, 11 আর, 12 আব, 13 হচ্ছে উন, 14 হচ্ছে অনা, 15 হচ্ছে আন, 16 হচ্ছে ইতি, 17 হচ্ছে হা, 18 হচ্ছে পাতি, 19 হচ্ছে সা, 20 হলো সু, 21 হলো আ। এই 21টাকে বলে খাঁটি বাংলা উপসর্গ। একটু লিখুন। স্যার শেষ লেখা। হ্যাঁ, বাকিরা শেষ করে একটু কমেন্টে একটু ডান লিখেন, যেন আমি বুঝতে পারি যে আপনাদের লেখা শেষ। কমেন্ট বক্সটা একটু বড় করে দিন। ওকে, তাহলে আমরা একটু 1 মিনিট একটা গল্প মুখস্থ করব। এতক্ষণ তো লিখছেন, এখন এটা মুখস্থ করে তারপরে পরের আলোচনায় যাব। অজগায়ের অচেনা অঘরাম। ওকে, অজগায়ের অচেনা অঘরাম ভর দুপুরে সলাচ কতকনিকে বিয়ে করে। তার মানুষ মানে একটা মানুষ বিয়ে করেছে। কে বিয়ে করেছে? অজগায়ের অচেনা অঘরাম। বলুন কে বিয়ে করেছে? আপনি আমার সাথে মনে মনে একটু বলবেন। অজগায়ের অচেনা অঘরাম বিয়ে করেছে। কখন বিয়ে করেছে? ভর দুপুরে বিয়ে করেছে। কাকে বিয়ে করেছে? সলাচ কতকনিকে। তাহলে অজগায়ের রচনা অগারাম ভর দুপুরে সলাচ কতকনিকে বিয়ে করে। জাস্ট ঘটনা, একটা ঘটনা বলছি, তিন নিঃশ্বাসে। কে বিয়ে করেছে? অজগায়ের অচেনা অগারাম। যেন এটা আপনি যখন একটা নাটক দেখেন অথবা একটা মুভি দেখেন অথবা একটা উপন্যাস পড়েন, তখন আপনার পুরো চিত্রটা মাথার মধ্যে ভেসে থাকে। এটাও একটা গল্প এই জন্য বলেছি যেন সহজে মনে রাখতে পারেন, যেন এটাকে আপনি কি না করেন, কোনো ভুল না করেন। এই জন্য আপনাকে এটাকে একটু বুঝে শুনে পড়তে হবে। তাহলে দেখুন কি বললাম, কে বিয়ে করেছে? অজগায় রচনা অগারাম। কখন বিয়ে করেছে? ভর দুপুরে। কাকে বিয়ে করেছে? সলাচ কদকুনিকে। অজগায়ের রচনা অগারাম ভর দুপুরে সলাচ কদকুনিকে বিয়ে করে। বিয়ে করার পর কি করেছে? তার 5টা কাজ করেছে দেখুন। আড়ালে আবডালে অনাহারে 19 দিন আনমনা থাকে। কি কি কাজ করে দেখুন। আড়ালে আবডালে অনাহারে 19 দিন আনমনা থাকে। এই থাকার ইতিহাসটাকে দেখে পাতিরাম দেখে, পাতিরাম তাকে কি দেয়? সান্ত্বনা দেয়। কি বলে সান্ত্বনা দেয়? তোমার সুদিন আসবেই। তাহলে পাতিরাম তাকে কি বলে সান্ত্বনা দেয়? যে তোমার সুদিন আসবেই। তাহলে 3টা ঘটনা বলছি। একটা মানুষ বর্ধপুরে আরেকটা মানুষকে বিয়ে করেছে। 5টা কষ্ট ছিল। আড়ালে আবডালে অনাহারে 19 দিন আনমনা থাকে। এই যে কষ্টে আছে, এই কষ্টের ইতিহাস কে দেখলো? পাতিরাম দেখলো। পাতিরাম তাকে কি দেয়? সান্ত্বনা দেয়। কি বলে সান্ত্বনা দেয়? তোমার সুদিন আসবেই। এখন বলুন মুখস্থ হয়েছে কিনা? 2বার 3বার শুনেছেন? একজনে বলুন, মুখস্থ বলার চেষ্টা করেন একজনে। মুখস্থ করে আমাকে মূল আলোচনায় যেতে হবে। মুখস্থ হয়েছে? হ্যাঁ, মুখস্থ শেষ করতে হবে।
ওকে, তাহলে আসুন বাংলাটা শেষ, এরপরে যাবো সংস্কৃত উপসর্গ। সংস্কৃত উপসর্গটা কি? সংস্কৃত উপসর্গ আগে মুখস্থ করবো, এরপরে দেখবো কি করে প্রশ্ন আসে। সংস্কৃত উপসর্গ হচ্ছে তৎসম শব্দগুলো, তৎসম বিশ্ব শব্দ আছে, এটাকে মুখস্থ করতে হবে। তৎসম কি কি শব্দ আছে? প্র, পরা, অপ, সমনি, অনু, অবনির্দু, বি, অধি, সু, উদ, পরিপতি, অভি, অপি, অতি, উপ, আ। এই 20টা উপসর্গ যদি মুখস্থ কার কার আছে একটু কমেন্ট করুন, যে আমার গল্প ছাড়া এমনি এমনি মুখস্থ আছে। যাদের এমনি এমনি মুখস্থ আছে তাদেরটা সবচেয়ে বেটার। আর যদি এমনি এমনি এখন মুখস্থ করতে প্রচুর সময় লাগবে, এই সময় আপনার হাতে নেই। যেহেতু এই সময়টা আপনার হাতে নেই, সো আপনাকে যেটা করতে হবে একটু বুঝে বুঝে পড়তে হবে, একটু বুঝে বুঝে আপনাকে একটু পড়তে হবে, মুখস্থ রাখতে হবে। তাহলে আমরা এটাও মুখস্থ করবো একটা গল্পের মাধ্যমে। গল্পটা লিখুন, কি গল্প আছে গল্পটাতে যাচ্ছি। লিখুন, সুচরিত্রের অধিঅপি, অতি দূর থেকে প্রথম পরাজয়ের সমপরিমাণ অপমান, অবমাননা, অনুতাপ, উৎপীড়ন নিবারণ করে মুখস্থ করেছি। যাদের মুখস্থ আছে মামুন, কি লিখছেন, নাজমুন নাহার। যদি একটা একটা মুখস্থ থাকে আর দরকার নেই, আর যাদের মুখস্থ নাই তাদের জন্য বলছি, যদি একটা একটা মুখস্থ থাকে তাহলে আর দরকার নেই, আর যাদের মুখস্থ আছে তারা তো করেছেন। একটু মুখস্থ লিখুন, যাদের মুখস্থ নাই ওরা একটু মুখস্থ লিখুন। সময় 2 মিনিট, দ্রুত শেষ করবেন। দুই মিনিটের মধ্যে দ্রুত শেষ করবেন। সুচরিত্রের অভিঅপি, অতি দূর থেকে প্রথম পরাজয়ের সমপরিমাণ অপমান, অবমাননা, অনুতাপ, উৎপীড়ন নিবারণ করে প্রতিদিন নিরক্ষর উপনেতার অধিষ্ঠানে আগমন ও বিচরণ করত। হালকা কিছু মাঝখানে আসবে না, মাঝখানে এই connection। বেগুন চপ, পুরি, এটাই। সুচরিত্রের অভিঅপি, অতি দূর থেকে প্রথম পরাজয়ের সমপরিমাণ অপমান, অবমাননা, অনুতাপ, উৎপীড়ন নিবারণ করে প্রতিদিন নিরক্ষর উপনেতার অধিষ্ঠানে আগমন ও বিচরণ করত। প্রতিদিন আগমন ও বিচরণ করত। নাম্বারটা দিয়ে দেন আমাকে, প্রয়োজন হলে ফোন দেবেন। আর এই স্টোরি এটাতে সমস্যা হয় না খুব একটা, ওইটাতে সমস্যা হয়, যত সমস্যা সব। লেখা শেষ হলে একটু কমেন্ট করবেন, এরপরে আমি মুখস্থ করাবো। সুচরিত্রের অভিঅপি, অতি দূর থেকে প্রথম পরাজয়ের সমপরিমাণ অপমান, অবমাননা, অনুতাপ, উৎপীড়ন নিবারণ করে প্রতিদিন নিরক্ষর উপনেতার অধিষ্ঠানে আগমন ও বিচরণ করত। একটা দিয়ে কল দিয়ে রাখেন তাহলে হবে। এখানে উপসর্গের সংখ্যা হচ্ছে 20টি, 20টি উপসর্গ মুখস্থ রাখতে হবে, এরপরে আমি মূল আলোচনা যাব। আমার কাজ হচ্ছে আগে উপসর্গগুলো মুখস্থ করানো, সবচেয়ে কঠিন কাজ হচ্ছে এটা। মুখস্থ হয়ে গেলে বাকি টোটাল উপসর্গ পড়তে আমাদের খুব বেশি সময় লাগবে না। একবার মুখস্থ হয়ে গেলে খুব বেশি সময় লাগবে না। লেখা শেষ? সায়েদা রানী আক্তার, ওকে। তাহলে আমরা এখন একটু মার্ক করব কোনটা কোনটা উপসর্গ, যখন আপনি বুঝবেন, বুঝে যেন মনে থাকে। সুচরিত্রের সু, অধিকারী অধি, তারপরে কি আছে অভি, অপি, অতি, দু, প্র, পরা, সম, পরি, অপ, অব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 15 16 17 18 19 20। এই হচ্ছে 20টা উপসর্গ। সুচরিত্রের অভিঅপি, অতি দূর থেকে প্রথম পরাজয়ের সমপরিমাণ অপমান, অবমাননা, অনুতাপ, উৎপীড়ন নিবারণ করে প্রতিদিন নিরক্ষর উপনেতার অধিষ্ঠানে আগমন ও বিচরণ করত। প্রতিদিন আগমন ও বিচরণ করত। সুচরিত্রের অভিঅপি, অতি দূর থেকে প্রথম পরাজয়ের সমপরিমাণ অপমান, অবমাননা, অনুতাপ, উৎপীড়ন নিবারণ করে প্রতিদিন নিরক্ষর উপনেতার অধিষ্ঠানে আগমন ও বিচরণ করত। আপনার কাজ হচ্ছে যে কোনো মূল্যে এটাকে মুখস্থ রাখতে হবে, যেন পরীক্ষা আসলে যে এই এটা কোন উপসর্গ, উৎপীড়ন কোন উপসর্গ, তৎসম উপসর্গ, পরাজয় কোন উপসর্গ, পরেরটা হচ্ছে তৎসম উপসর্গ, এরপরে সুচরিত্র কোন উপসর্গ, এটা হচ্ছে কি তৎসম উপসর্গ। এতটুকু যেন মনে রাখতে পারেন, এটাই হচ্ছে আপনার কাজ।
তাহলে আমরা এখন মূল আলোচনায় যাচ্ছি। ও বাংলা এবং তৎসম দুইটা শেষ। এখন একটা বিপদে পড়ে গেলাম। দেখুন 4টা উপসর্গ আছে বাংলা এবং তৎসমেও। আ, সু, বি, নি। আ, সু, বি, নি। এই 4টা বাংলাতেও আছে, তৎসমেও আছে। এটা বারবার বারবার ঝামেলা করে পরীক্ষার হলগুলোর মধ্যে, যে আমি কেমনে বুঝবো যে কোনটা বাংলা অথবা কোনটা তৎসম। এটা আমি বুঝবো কি করে, এটা আপনি একটু খেয়াল করুন। আ তো বাংলাতেও আছে, তৎসমেও আছে। সু বাংলাতেও আছে, তৎসমেও আছে। বি বাংলায় আছে, তৎসমেও আছে। নি একই কথা। আপনি দেখবেন যদি উপসর্গ কখন তৎসম হয় আর কখন বাংলা হয়, দেখবেন যদি উপসর্গটা কি হবে, তৎসম হয়, শব্দটা যদি তৎসম হয়, তার পাশে শব্দটা যদি তৎসম হয় তাহলে উপসর্গটা তৎসম, শব্দটা যদি বাংলা হয় তাহলে উপসর্গটাও কি হবে, বাংলা হবে। এটাই হচ্ছে মেন। আপনাকে এখন শব্দটা দেখতে হবে। যেমন আকারা, এখানে বাংলা উপসর্গ, কারা বাংলা শব্দ, কারা মানে পরিষ্কার, ধোঁয়া মানে পরিষ্কার, লুনি মানে লবণ, আলুনি মানে লবণের অভাব। আকাঠা, কাঠ শব্দটা বাংলা তাই আটা বাংলা উপসর্গ। আকারা, কারা শব্দটা বাংলা তাই আটা হচ্ছে বাংলা উপসর্গ। আলুনি মানে লবণের অভাব, এই আটা হচ্ছে বাংলা উপসর্গ। আচ্ছা এখানে দেখুন আকণ্ঠ, মূর্ধন্য, নত্যবিধান, কণ্ঠ, কণ্ঠ নত্যবিধান আছে। হ্যাঁ, নত্যবিধান থাকলে তার নাম কি, তৎসম শব্দের নত্যবিধান হয়। তাহলে কণ্ঠ শব্দটা হচ্ছে কি তৎসম, আর তার আর আগে শব্দটা আটা হচ্ছে তৎসম উপসর্গ। আরক্ত, বলুন। আরক্ত, আরক্ত বলতে আমরা কি বুঝি, রক্ত পর্যন্ত। রক্ত শব্দটা তৎসম শব্দ, ভাস শব্দটা তৎসম শব্দ, গমন শব্দটা তৎসম, দহন শব্দটা তৎসম। আচ্ছা যদি প্রয়োজন না হয় হ্যাঁ বলুন। স্যার কোনটা স্যার বাংলা শব্দ, কোনটা স্যার, স্যার এটা বুঝবো কিভাবে স্যার? এটা স্যার বোঝাটা একটু, আমাদের তো স্যার শব্দ, বাংলা শব্দ স্যার প্রায় 30টা বা 40টা শিখেছি স্যার। ওগুলা স্যার আমরা শুধু স্যার মনে রাখছি, কিন্তু স্যার ওইগুলোর সাথে তো এটা আবার স্যার মিলে না স্যার। আচ্ছা এখন যেটা করবেন এখানে দুইটা বিষয়, যে আপনি এই যে ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত এই পর্যন্ত যে যা পড়ালেখা করেছেন, এই পড়ালেখার মধ্যে কিন্তু এটার উত্তর পেয়েছেন। কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে আমরা যখন 9-10-এ পড়েছি, 8-এ পড়েছি, 10-এ পড়েছি, ইন্টারে পড়েছি, তখন আমরা কিন্তু এটা ধরি নাই, বা কখন আমরা এটা চিন্তাই করি নাই যেটাকে বাংলা উপসর্গ পড়তেছি নাকি তৎসম পড়তেছি, বাংলা শব্দ পড়তেছি নাকি তৎসম শব্দ পড়তেছি। আমরা কিন্তু এটা কখনো মানে চিন্তাই করি নাই। এই কারণে আমরা কিন্তু আজকে একটু বিপাকে পড়ি। সো এখন একটু পড়ে নেবেন শুধু উপসর্গের ক্ষেত্রে এই শব্দটা। অনেক কৌশল আছে, বাংলায় হাজারে হাজার তৎসম শব্দ আছে, সবগুলো চেনাটা একটু কঠিন। সো আমরা কি করে বুঝবো একটু দেখুন। যদি জফলা থাকে, রফলা থাকে, ফলা আছে 6টা, মজার লবণ, এই ফলাযুক্ত বর্ণ যদি থাকে, যুক্ত বর্ণের অধিকাংশই হচ্ছে তৎসম শব্দ হয়। নত্য সত্য বিধান থাকলে তৎসম হয়। বাংলা 12 মাসের নাম, সপ্তাহের 7 দিনের নাম, এরপরে হিন্দু ধর্মের সাথে সম্পৃক্ত যত শব্দ আছে সকল শব্দের নাম হচ্ছে তৎসম শব্দ। এইগুলো ধরে 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 চিনতে হবে। সন্ধিতে যা কিছু পড়াইছি সব তৎসম শব্দ, সমাসে 9-10-এ বুঝবে যা পড়েছেন সব তৎসম শব্দ, প্রকৃতিপত্তের বাংলাগুলো বাদ দিয়ে যা আছে সবই তৎসম শব্দ। এটা একটু বুঝতে হবে। এখন আপনার কাজ হচ্ছে এখন শুধু এই আশুবিনে নিয়ে গবেষণা করেন, কারণ আপনার ওইটা এখন এই মুহূর্তে এটা বোঝাটা কঠিন, কারণ এখন আপনি আর ভাষাগত জ্ঞান অর্জন করতে যাচ্ছেন না। এখন আপনি যেটা করতে চাচ্ছেন বা যেটা করছেন সেটার নাম কি, যেটা করছেন সেটার নাম হচ্ছে যে মুখস্থ করতে হবে, বুঝে পড়তে হবে। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যেন ডিরেক্ট কমন পড়তে পারেন, এই কাজটা করবেন। সো এই জন্য আমি বলবো আপনার ওইটা এখন ওই প্রশ্নগুলো স্যার লিখে দিবেন। না এটা এইটা লিখে দিলেই আপনি খুঁজে পাওয়াটা কঠিন। যেমন আছে আদান, এই দানটা তৎসম শব্দ, এটা বুঝে মুখস্থ রাখতে হবে, মুখস্থ রাখার এখন কোনো বিকল্প নাই। হ্যাঁ, সুকণ্ঠ, এখানে নয় নত্যবিধান কাজ করেছে তাই তাই এটা বুঝলাম, সুকণ্ঠ। সুনীল, নীল শব্দটা তৎসম শব্দ। সুনিপুণ, এই যে মূর্ধন্য আছে তাই তৎসম। সুপ্রিয়, প্রিয় মানে রফলা আছে তৎসম। সুকঠিন, এটা তো দেখে বোঝার উপায় নেই যেটা তৎসম শব্দ, এটা মুখস্থ রাখতে হবে। তো মুখস্থ রাখার তেমন কোনো বিকল্প নাই বললেই চলে। আশা করি উত্তর পেয়েছেন। ওকে, তাহলে আসুন আপনার কাজকে আ দিয়ে শব্দগুলো মুখস্থ করবেন। আগাছা মানে হচ্ছে যে গাছ কোনো কাজে লাগে না। আলোনি লবণের অভাব, আধোয়া ধোয়ার অভাব, আকারা কারার অভাব মানে পরিষ্কারের অভাব, আকাঠা মানে যে গাছটা কখনো কোনো কাঠ হয় না তার নাম হচ্ছে আকাঠা। এটার নাম হচ্ছে বাংলা উপসর্গ। আর তৎসম উপসর্গ কোনগুলো, যেগুলো হচ্ছে আকণ্ঠ, আমরণ, আসমুদ্র, আরক্ত, আভাস, এগুলো হচ্ছে একটু মুখস্থ করবেন আলাদা আলাদা করে, তাহলে দেখবেন পরীক্ষার হলে হুবহু কমন পড়ে। প্রথমেই বলেছি উপসর্গ থেকে সরাসরি প্রশ্ন 9-10-এ বোর্ড বই থেকে কমন পড়ে, এবং কি এর বাইরে থেকে তেমন কোনো প্রশ্ন আসে না বললেই চলে। উপসর্গের অধ্যায়ে বাইরে থেকে তেমন কোনো প্রশ্ন আসে না। এখন আসুন আশুবিনি, এখন আসুন সুনাম। সুনাম নাম শব্দটা হচ্ছে বাংলা শব্দ তাই সুটা বাংলা উপসর্গ,
এখানে দেখুন সুপ্রিয়, প্রিয়টা তৎসম শব্দ আর সুটা হচ্ছে তৎসম। এটা কেমনে বুঝবেন, মুখস্থ করবেন। এই জন্য আপনাদের বইয়ের মধ্যে এটা করে রাখছি। এটা করে রাখা হয়েছে এই জন্যই যে আপনি যেন আলাদা আলাদা করে বইকে খুঁজে বের করতে না হয়, নিজে নিজে যেন এটাকে খুঁজে বের করতে পারেন। এই জন্য আপনাকে এই যে পিডিএফ যারা পেয়েছেন, পিডিএফ এর সাথে অথবা লেকচার শিটের সাথে এগুলো অ্যাড করে দেয়া আছে। আশু, আটা পড়লাম। এরপরে গেছে বিনি। দেখুন বিফল, বিফল ফলটা বাংলা শব্দ, মুখস্থ রাখতে হবে। বিফল, বিশুদ্ধ, বিশুদ্ধ, বিজ্ঞান, বিবস্ত্র, গৃহ আছে, গৃহ তৎসম শব্দ। দ্বন্দ্ব সহিত ওই রফলা, রফলা আছে মানে তৎসম শব্দ। হ্যাঁ, আচ্ছা এখন আসুন, বিবর্ণ, রেফ আছে, বিশৃঙ্খল, নাসিক্য বর্ণ আছে, অর্থাৎ রিকার আছে, রিকার মানে তৎসম শব্দ। বিকার, কার, এটা দেখার উপায়, বোঝার কোনো উপায় নাই যে বিকার শব্দটা তৎসম শব্দ। এটা বোঝার কিন্তু কোনো উপায় নাই, 0% উপায় নাই যে কার শব্দটা তৎসম, এটা মুখস্থ করতে হবে। এটা মুখস্থ না করলে আলাদা কোনো উপায় আমাদের হাতে নেই। তাহলে আপনার কাজ হচ্ছে এই চারটাকে একসাথে করে কোনটা কোন ভাষার শব্দ, শব্দগুলো একটু মুখস্থ করে রাখবেন। এটি হচ্ছে উপসর্গের কাজ। আশুবিনি গেল। এরপরে কি আছে, বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গ হচ্ছে কয়টা ভাষার উপসর্গ আছে দেখুন। ফার্সি ভাষার উপসর্গ 10টি, ফার্সি উপসর্গ 10টি, আরবি উপসর্গ 6টি, ইংরেজি উপসর্গ 4টি, হিন্দি এবং উর্দু দুইটা ভাষার একটা উপসর্গ আছে। হিন্দিতেও আছে, উর্দুতে আছে। তার মানে হিন্দি এবং উর্দু দুই ভাষার উপসর্গের সংখ্যা হচ্ছে একটি, তার নাম হচ্ছে হর। হিন্দি এবং উর্দু দুই ভাষার উপসর্গ একটি, তার নাম হচ্ছে কি, হর। হিন্দি এবং উর্দু দুই ভাষার উপসর্গের সংখ্যা হচ্ছে একটি, তার নাম হচ্ছে হর। হর শব্দের অর্থ প্রত্যয়। তাহলে এখন এই তৎসম গুলো মনে রাখার একটা গল্প বলে দিচ্ছি। তৎসম গুলো কি করে, সরি ফার্সি গুলো কি করে মনে রাখবেন, বিদেশি উপসর্গ মনে রাখার কৌশল, এটা একটু লিখবেন। ফার্সি দেশের বদমেজাজি বর খুশি হয়ে বলেছে, ফি বছরেও বদনিমের দরকার কমবে না। এটা 1 মিনিট একটু লিখবেন। আর যাদের একটা একটা মুখস্থ আছে তাদের জন্য তো সবচেয়ে সময়ই সবচেয়ে ভালো। ফার্সি দেশের বর বলেছে, বদমেজাজি বর বলেছে, ফি বছরেও বদনিমের দরকার কমবে না। লিখুন 1 মিনিটে। একটা একটা মুখস্থ করতে হলেই হবে। ফার্সি দেশের বর বলেছে, ফি বছরেও বদনিমের দরকার কমবে না। শেষ। তাহলে এখানে দেখুন কি কি উপসর্গ আছে। 1 না, 2 কম, 3 কার, 4 দর, 5 নিম, 6 ব, 7 ফি, 8 পর, 9 বদ, 10। 10 নম্বরে হচ্ছে কি আছে, ফার্সি দেশের বদ মেজাজি বর বলেছে, খুশি হয়ে বনাম ব ব ব বছর, ফি বছরেও বদ নিমের, নিমের দর কার কমবে না। ফার্সি দেশ 1 2 3 4 5 6 7 8 2 4 6 7 8 9। আচ্ছা এখানে দেখুন খুশি হয়ে বর বলেছে, ফি বছরেও বদ নিমের দর কার কমবে না। এই যে বে, একটা বে, কমবে না। তাহলে এখানে 10টা উপসর্গ দেওয়া আছে, 10টা উপসর্গ মুখস্থ রাখতে হবে। এখন কোনটা কোন অর্থে ব্যবহৃত হয় এই অর্থগুলো আমরা একটু দেখবো, যে কোনটা কোন শব্দটা কোন অর্থে ব্যবহৃত হয়। আমার এই অর্থগুলো একটু বুঝতে হবে। অর্থগুলো এখন মূল আলোচনায় যাচ্ছি। আরবি উপসর্গ আম, খাসলা, গরবাজে, খয়ের এমনি পারবেন। ইংরেজি হাফ, ফুল, সাব, হেড 4টা, এটা মুখস্থ করার দরকার নেই। এখন আসুন বাংলা উপসর্গ। আপনার পরীক্ষায় যে প্রশ্নটা আসবে, পরীক্ষায় একটা প্রশ্ন আসবে, কি প্রশ্ন আসবে, পরীক্ষার প্রশ্নগুলো আমরা একটু দেখে আসি, এরপর আমরা এখানে যাচ্ছি। BCS এর একটা প্রশ্ন আমরা দেখতে যাচ্ছি, সবাই দেখুন। অভাব অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি। অভাব, অকাজ মানে খারাপ কাজ, ভালো কাজ না। আবসায়া মানে অস্পষ্ট, আলোনি মানে লবণের অভাব, আর আলোনি মানে লবণের অভাব, নিখুঁত মানে খুঁত নাই, নেগেটিভ। তাহলে কি হবে, আলোনি, আবসায়া, অকাজ, নিখুঁত। কোন অভাব অর্থে, কোন অভাব অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি।
আবসায়া মানে অস্পষ্টতা, অকাজ মানে নেই কাজ, আলোনি লবণের অভাব। এখানে খেয়াল করুন একটু ভুল আসছে এখানে, আলোনি লবণের অভাব হবে, আলোনি। নিচের কোন শব্দের উপসর্গটি অপ্রধান অর্থে ব্যবহৃত হয়েছে? প্রধান না, উপভাষা, উপসাগর, উপনেতা, উপকূল। এটার উত্তর আপনারা দিবেন। আলোনি হবে না কেন? অবশ্যই আলোনি হবে, আগের প্রশ্নে আলোনি হবে, আগেরটার মধ্যে উত্তর ভুল দেয়া। আফসায়া যেটা দিয়েছে ওরা ভুল, ওরা এটা ভুল দিয়েছে। এই যে দেখুন এখানে এটা এটা রেডিমেড, এটা রেডিমেড মানে এটা একটা হচ্ছে একটা কি বলে পাওয়ার পয়েন্ট। এইখানে একটা হচ্ছে পাওয়ার পয়েন্টে তারা এখানে এটা লিখছে, এটা ভুল। এখন এটা ভুল তো আমি মানবো না। কেন মানবো না? আফসায়া শব্দের অর্থ হচ্ছে অস্পষ্টতা। আফসায়া দেখুন অর্থটা দেখুন, আফসায়ার অর্থটা আমি খুঁজে বের করছি। আবছায়া, আড়ালে, আবডায়ে। এই যে দেখুন, এই যে দেখুন, আপ শব্দটা ওরা ভুল করেছে। ওরা ভুল করলে কি আমি ভুল করবো? না, আমাকে ভুল করা যাবে না। আলোনি, এখানে উত্তরটা হচ্ছে আলোনি হবে। 41 তো বিসিএস, আমি নিজে বিসিএস দিয়ে আসছি 41 বিসিএস আমি নিজে দিয়ে আসছি। হ্যাঁ, আচ্ছা, এখন এই জন্য বললাম যে হচ্ছে যে ওইখানে আফসায়া শব্দটা ওরা ভুল করেছে, ওরা ভুল করলে আমি ভুল করতে পারি না। এখানে দেখুন আফসায়া, আপ শব্দটা কোন অর্থে ব্যবহৃত হয়? শুধু অস্পষ্টতা অর্থে ব্যবহৃত হয়। আফসায়া অস্পষ্ট অর্থ, অস্পষ্ট সে আবডাল মানে হচ্ছে অস্পষ্ট ডাল, যে ডালগুলো স্পষ্ট দেখা যায় না। তাহলে আফসায়া শব্দটা হচ্ছে ভিন্ন জিনিস। আচ্ছা, এরপরে আসুন, এটা দেখাচ্ছি। অঘা, অভাব অর্থে এখানে আপনার এটা দেয় নেই। এর অর্থটা এই শব্দটা লিখে নেই এখানে। এরপরে দেখুন 15তম বিসিএস এর প্রশ্ন, অপমান শব্দে উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বেশ কয়েকজন কমেন্ট করেছিলেন যে আপনাদেরকে যেন প্র্যাকটিসটা দেখাই, যে পরীক্ষার মধ্যে কি করে প্রশ্নটা আসছে, এই প্র্যাকটিসটা যেন আমরা একটু দেখাই। অপমান শব্দের, অপমান শব্দের অর্থ হচ্ছে সম্মান অথবা মান। তাহলে অপমান শব্দটা দ্বারা আমরা কি বুঝি? নিকৃষ্ট বুঝি, না বিকৃত বুঝি, নাকি অভাব বুঝি, নাকি মানের ঠিক বিপরীত বুঝি? অপমান শব্দের মধ্যে কি বুঝি? মানের ঠিক বিপরীত। অপমান শব্দের অর্থ দ্বারা কি বুঝি? বিপরীত। আচ্ছা, এই যে বিপরীত অর্থ, প্রথমটা উত্তর সঠিক। এরপরে স্যার 2 নং তো দেখান নাই, হ্যাঁ 2 নং প্রশ্ন তো বলা হয় নাই। সরি, আচ্ছা যাচ্ছি। আচ্ছা, নিচের কোনটি কোন উপসর্গটি অপ্রধান অর্থে ব্যবহৃত হয়েছে? অপ্রধান অর্থে ব্যবহৃত হয়েছে, দেখুন অপ্রধান অর্থে কোনটা ব্যবহৃত হয়েছে? উপভাষা। উপভাষা মানে এটা কি? ছোট্ট একটা ভাষাকে বোঝায়। উপভাষা বলতে আমরা কি বুঝি? ডায়ালেক্ট, আঞ্চলিক ভাষা, ভাষার চেয়ে একটু ছোট, আঞ্চলিকতা। উপসাগর মানে হচ্ছে ছোট্ট একটা সাগর, সাগরকেই বোঝাই। আঞ্চলিক ভাষা, ভাষাকে বোঝাই। উপকূল বলতে কুলের পাশের অংশ, এটাও কুলেরই অংশ বোঝাই। কিন্তু উপনেতা বলতে কি বুঝি? উপনেতা বলতে কি বুঝি? ছোট্ট একটা নেতাকে বুঝি, নেতাকে বুঝি। এখানে বলছে কোন শব্দে উপসর্গটি অপ্রধান মানে প্রধান না। উপনাগর, উপসাগর মানে একটা প্রধান সাগর হতে পারে, মেক্সিকো উপসাগর, উপসাগর, বঙ্গের উপসাগর, বঙ্গোপসাগর, মেক্সিকোর উপসাগর, মেক্সিকো সাগর। কিন্তু উপনেতা শব্দটা কি নেতার মুখটাকে বেশি করে বোঝাই নাকি ছোট করে বোঝাই? উপনেতা, উপমন্ত্রী, এটা কি বোঝাই? ছোট অর্থ বোঝায়। অপ্রধান মানে প্রধান নেতা না। উপনেতা মানে কি? প্রধান নেতা না। উপসাগর মানে প্রধান সাগর না, কিন্তু সাগরের মতোই। স্যার উপ মানে তো হচ্ছে ছোট বা ক্ষুদ্র, উপনেতা বলতে কোনো কিছু হয় আসলে? হ্যাঁ, উপনেতা হয় তো। সংসদ উপনেতা সাজেদা চৌধুরী, বাংলাদেশ সংসদে একজন উপনেতা আছে। প্রধান সংসদ নেত্রী হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, কিন্তু সংসদের উপনেতা আছে একটা, একজন। হ্যাঁ, ওইটা পরীক্ষা আসে বেশ কয়েকবার, যখন সাজিয়া চৌধুরী ছিল তখন বেশ কয়েকবার পরীক্ষা আসছিল, উপনেতা আছে। স্যার এটা উপভাষা হবে না, মানে যে ভাষাটা প্রধান না? হ্যাঁ, সাগর উপসাগর একটা বেসিক, তার আলাদা একটা পরিচয় আছে। উপভাষা আলাদা, ভাষাকে বুঝি। উপসাগর বলতে যেমন বঙ্গোপসাগর, সে একটা সাগর, তার একটা আলাদা প্রধান সাগর। মেক্সিকো উপসাগর একটা সাগর আছে। উপকূল বলতে নদীর কূলের অংশটাকে বুঝি, তীরের অংশটাকে বুঝি হচ্ছে উপকূল। কিন্তু উপনেতা দ্বারা এরকম নেতাটাকে বুঝি না, ছোট্ট একটা নেতা, তার কোনো কাজ নেই, সে কোনো নেতার অর্থের প্রাধান্য পায় না। এখানে বলছে অপ্রধান অর্থ, এই জন্যই একটু কঠিন। প্রশ্নের অর্থটা আপনি ধরতে পারতেছেন না, এই জন্যই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা। শব্দের অর্থটা আপনাকে ধরতে হবে। বুঝতে পেরেছেন মেবি? 3, 4 নম্বরে যান। 4 নম্বরে কি আছে? অচিন। অচিন শব্দের উপসর্গটি কোন অর্থে বোঝায়? নেতিবাচক, নয় অর্থক, এই দুইটা নিয়ে ঝামেলায় পড়বো। অচিন শব্দের উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়? অচিন, অচিন, নয় চিন, অচিন, নয় চিন, যেটা চিনা না। নাবোধক শব্দ, নাবোধক শব্দকে বলে ন ইয়।
নাবোধক শব্দকে বলে ন ইয়। ন ইয় শব্দকে বলে হচ্ছে নাবোধক শব্দ, এই জন্য এটা হচ্ছে ন ইয় অর্থক। কদবেল শব্দের কদ উপসর্গটি কোন অর্থ বোঝায়? নিন্দিত। কদবেল, কদবেল মানে কি? মিষ্টি লাগে না তাইতা লাগে, নাকি টক লাগে? তিক্ত না মিষ্টি নাকি টক, এটা একটু বলবেন। কদবেল বলতে আপনি কি বুঝেন? মিষ্টি নাকি তিক্ত নাকি হচ্ছে অন্য কোনো কিছু? নিন্দিত। নিন্দিত না, আগে বলুন। কদবেল খেয়েছেন তো? কদবেল মানে কি? একটা বেল, এটার স্বাদটা কেমন? হ্যাঁ, টক না মিষ্টি নাকি হচ্ছে তিক্ত? টক স্যার। টক টক। বেলের স্বাদ কি টক? সাধারণ বেল যেটা মূলত বেল, এটা স্যার কি টক? বেলি বেল স্যার না, মিষ্টি হয় স্যার। বেলের তো পাকলে তো মিষ্টি হয়, আর কদবেল কিন্তু মিষ্টি হয় না, একটু টকটকা টাইপের হয়। এই জন্য এটাকে বলছে হচ্ছে নিন্দিত অর্থ। বেল মিষ্টি হওয়ার কথা, কিন্তু সে মিষ্টি হবে না, সে কি হবে? টক। হ্যাঁ, এই জন্য এটাকে বলে হচ্ছে কদবেল, মানে নিন্দিত অর্থ বোঝাই। কদবেল ছোট অর্থে যে বোঝাবে এরকম না, দেশি বেলও কিন্তু ছোট, কিন্তু এখানে দেখুন অন্যরকম, এরকমও না। এরপরে কি আছে? অভাব, বেলের অভাব এরকম না, এটা নিন্দিত অর্থ বোঝায় যে সে কেন এরকম হবে। বেল যেখানে মিষ্টি হওয়ার কথা তাকে মিষ্টি হতে হবে, কিন্তু না, সে মিষ্টি হবে না, সে কি হবে? টক হবে। এই জন্য এটাকে বলে নিন্দিত অর্থ। আচ্ছা, এরপরে আসুন। এরপরে কি আছে? প্রজ্ঞা শব্দের ব্যবহৃত উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়? প্রজ্ঞা শব্দের অর্থটা কি বোঝায়? প্রকৃষ্ট, ব্যক্তি, ইতিবাচক। প্রকৃষ্ট, প্রজ্ঞা মানে হচ্ছে বেশি জ্ঞান, সুন্দর জ্ঞান, উৎকৃষ্ট জ্ঞান, ভালো জ্ঞান। আমরা বলি না লোকটা খুব প্রজ্ঞাবান, প্রাজ্ঞ, বিজ্ঞ, অভিজ্ঞ। প্রাজ্ঞ শব্দের অর্থ হচ্ছে যে খুব বেশি উৎকৃষ্ট, যে কোনো একটা বিষয় নিয়ে বেশি কথা বলতে পারে, কোনো কিছু ভালো জানে, কোনো কিছু ভালো বুঝে, তাকে বলে হচ্ছে প্রাজ্ঞ। প্রাজ্ঞ শব্দের অর্থ হচ্ছে প্রকৃষ্ট বোঝায়। বিজ্ঞান শব্দের বি অর্থটি কোন উপসর্গে ব্যবহৃত হয়? বিজ্ঞান শব্দের বি উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়? বিজ্ঞান শব্দের বি, বি মানে হচ্ছে বিশেষ জ্ঞান। বিজ্ঞান মানে গতির তা না, সাধারণ তা না, অভাব তা না। বিজ্ঞান শব্দটা দ্বারা কি বোঝায়? বিশেষ জ্ঞান, স্পেশাল নলেজ, তাকে বলে হচ্ছে সায়েন্স। বিজ্ঞান বিশেষ অর্থ বোঝায়। ওকে, এরপরে যাবেন। এরপরে হচ্ছে কি আগমন শব্দের আ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? আগমন মানে কি? গমন পর্যন্ত। আগমন শব্দের অর্থ কি? গমন পর্যন্ত। এখানে খেয়াল করুন, না ঈষৎ বুঝাই, না বিপরীত বুঝাই, না সদৃশ্য বুঝাই। আগমন মানে কি? আসা, আর গমন মানে যাওয়া। শব্দটা দেখুন, আ উপসর্গটা বাদ দিলে এখানে কি থাকে? উপসর্গটা বাদ দিলে কি থাকে এখানে দেখুন? গমন। গমন শব্দের অর্থ কি? যাওয়া, যাচ্ছে, যাচ্ছে। আর এটাকে একটা উপসর্গ দিলে অর্থটাকে চেঞ্জ করে দিল, তাহলে কি হলো? আসতেছে। গমন, আগমন। মান, অপমান। মান, অপমান, এটাই। মান, সম্মান, এটাই। সম উপসর্গ দিলে সম্মান, অপ উপসর্গ দিলে অপমান। তাহলে এই বিষয়টা আপনাকে একটু বুঝতে হবে। কোন অর্থ বোঝাই? বিপরীত অর্থ বোঝাই। আগমন শব্দের আটা কোন অর্থ বোঝাই? বিপরীত অর্থ বোঝাই। বমাল, বমাল মানে হচ্ছে মালের সহিত। আমরা বলি না বনাম, বাংলাদেশ বনাম ভার্সেস, যেটা পিডি ভার্সেস আইএনডি, ইন্ডিয়া। ক্রিকেট বা ফুটবল খেলাধুলা দেখেন কিনা? যারা যারা ফুটবল খেলাধুলা দেখেন একটু কমেন্ট করবেন। ক্রিকেট অথবা ফুটবল খেলাধুলা যখন দেখেন তখন আমরা কি কমেন্ট করি? বিডি বাংলাদেশ ভার্সেস হচ্ছে ইন্ডিয়া, বাংলাদেশ ভার্সেস অস্ট্রেলিয়া, বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা। যখন ক্রিকেট খেলা হয়, বাংলাদেশ বনাম ইন্ডিয়া। ইয়েস, বনাম। বনাম মানে হচ্ছে নামের সাথে। বনাম মানে হচ্ছে কোন সাথে? বাংলাদেশের নামের সাথে ইন্ডিয়ার নাম, মানে বনাম। তাহলে বমাল শব্দের অর্থ হচ্ছে মালের সাথে। মাল মানে কি? সম্পদ। বমাল মানে সম্পদের সহিত। বমাল মানে সম্পদের সহিত। পাতিহাস শব্দের অর্থটি, পাতি কোন অর্থ বোঝায়? বড়, ছোট, মন্দা, মন্দ, বিপসা। ছোট। ছোট অর্থ ছোট স্যার। বা ক্ষুদ্র অর্থ বোঝায়। পাতিহাস বলতে আমরা কি বুঝি? ক্ষুদ্র বা ছোট অর্থ কি বুঝি। এরপরে উপসর্গ কোনটি? অতি, থেকে, চেয়ে, দ্বারা। অতি দূর থেকে প্রথম পরাজয়ের সমপরিমাণ অতি স্যার, অতি। অবমাননা, অনুতাপ, উৎপীড়ন নিবারণ করে। দ্বারা বিভক্তি, চেয়ে বিভক্তি, দ্বারা দিয়ে কর্তৃক, হতে থেকে চেয়ে, দ্বারা দিয়ে কর্তৃক তৃতীয় বিভক্তি, হতে থেকে চেয়ে পঞ্চমী বিভক্তি। তাহলে উপসর্গটা কোনটা? অতিটা হচ্ছে উপসর্গ। এরপরে আসুন, কোনটি উপসর্গ নয়? প্র উপসর্গ, পরা উপসর্গ, পরি উপসর্গ। আমি শব্দটা কোনো উপসর্গ নয়। প্রাথমিক শিক্ষা থানা শিক্ষা অফিসার, মানে এটিএ নিয়োগ 2015 সালে আসছে। তার মানে আপনাকে মুখস্থ রাখতে হবে কোনটা কোন উপসর্গ, নাহলে কিন্তু এটা ধরতে পারবেন না। একটু আগে যে মুখস্থটা করালাম, যে একটা হচ্ছে কোনটা বাংলা উপসর্গ, কোনটা সংস্কৃত উপসর্গ, কোনটা বিদেশি উপসর্গ, তাহলে কিন্তু আপনি ধরতে পারবেন না যদি আপনি বিস্তারিত না জানেন কোনটা কোন ভাষার উপসর্গ। আচ্ছা, এরপরে দেখুন, অবমূল্যায়ন এবং অবদান শব্দ দুটিতে অব উপসর্গটি সম্পর্কে কোন মন্তব্যটি সঠিক? শব্দ দুটিতে উপসর্গ মোটামুটি একই অর্থে ব্যবহৃত হয়েছে।
অবমূল্যায়ন এবং অবদান। অবদান মানে কি হাবোদক নাকি স্যার নাবোদক? উপসর্গ থেকে স্যার আমাদের কয় মার্ক থাকবে স্যার? কোনটা? মানে প্রাইমারিতে উপসর্গ থেকে স্যার কয় মার্কের কোশ্চেন থাকে স্যার? 1 মার্কের কোয়েশ্চন থাকবে, 1 মার্কের। কেন বাদ দিতে চাচ্ছেন নাকি? স্যার কঠিন মনে হয় স্যার। কঠিন মনে হলে হবে না। আচ্ছা, আপনারা কোন কোন বিভাগের এটা বলুন, আপনাদের বেচ কোন কোন বিভাগ? স্যার এটা হলো মেঘনা বেচ 4 কোন বিভাগের? ঢাকা স্যার চিটাগাং। ঢাকা বোর্ড। ঢাকা আর চিটাগাং। জি স্যার। ওকে। আচ্ছা, আপনাদের এখান থেকে একটা প্রশ্ন আসবে, মাথায় রাখবেন, একটা প্রশ্নের জন্যই আপনার চাকরি হবে অথবা একটা প্রশ্নের জন্যই আপনার চাকরি হবে না। এই একটা দুটা প্রশ্নের জীবনে 12টা বাজায় সারে, এই জন্য বাদ দিবেন না। সহজ, আপনি 2 দিন 3 দিন পড়ুন, টানা 3 দিন পড়লে একটা প্রশ্ন কমন। আপনাদের পরীক্ষা সবার শেষে হবে, আপনাদের পরীক্ষা সবার শেষে হবে, আপনাদের প্রচুর অ্যাপ্লিকেন্ট, এটা মাথায় রাখবেন। আর চাকরির বাজার এখন খুব স্বাভাবিক না, চাকরির বাজার এখন অনেক কঠিন। স্যার আমাদের কি স্যার এই সরকারের আমলে স্যার পরীক্ষা হবে স্যার? তা তো মনে হয় না স্যার। কেন? স্যার অনেকে বলতেছে যে পরীক্ষা আমার আরো অনেক কিছু হবে, এবার এই সরকারের মধ্যে না হওয়ার সম্ভাবনা বেশি স্যার। এটা আমি বলবো না, এবং আমি বলবো এটা মিথ্যা এবং ভুয়া কথা। আমার মতে এটা কোনো মতেই সম্ভব না, এটা মিথ্যা এবং ভুয়া। এটা ভাববেন না, এটা ভাবলে শয়তান এসে মাথায় বসবে, ওইটা বলবে ঘুরো ফিরো খাও দাও ফুর্তি করো, হ্যাঁ, আর কোনো কাজ নেই, আর পড়ালেখা দরকার নেই। আর যে ছেলে পড়ালেখা করবে সে চাকরিটা নিয়ে যাক, পরে গিয়ে আনন্দে ফুর্তিতে থাকবে। বুঝছেন? কথা বলুন, বুঝছেন কিনা? জি স্যার। আপনি এটা ধরবেন না, আপনি ধরবেন একটাই, যে না আমাকে আগামী মাসে পরীক্ষা, 1 মাস পরে পরীক্ষা, সেপ্টেম্বর অক্টোবর, অক্টোবর ধরে পড়ুন, অক্টোবর ধরে প্রত্যেকটা পড়া 2বার 3বার শেষ করবেন, রিভিশন তো দিবেনই, শেষ তো করবেনই, শেষ করার পরে আরো 2বার বা 3বার রিভিউ করবেন, আরো 2বার বা 3বার আপনি কি করবেন, রিভিউ করবেন। এটা হচ্ছে আপনার কাজ, রিভিশন করতে হবে, রিভিশন না করলে এগুলো কিন্তু মনে থাকবে না। স্যার আমাদের আগে যারা আছে তাদের তো স্যার এখনো পরীক্ষা হয় নাই স্যার। না না, হয় নাই, এই জন্যই তো বললাম প্রথম ধাপ না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না। আর আমরা ধারণা করছি যে প্রথম ধাপ পরীক্ষা খুব দ্রুত হয়ে যাবে, এটা আমরা ধারণা করছি যে প্রথম ধাপের পরীক্ষাটা খুব দ্রুত হয়ে যাবে। টাকা ছাড়া কি জব হবে, আপনি কি মনে করেন? এটা কে? সাইয়েদা রুমি আক্তার। সৈয়দা রুমি আক্তার, আপনাকে আমি বলছি, আপনি একটু কথা বলবেন আমার সাথে। সৈয়দা রুমি আক্তার, সাইয়েদা রুমি আক্তার, চাকরি, প্রাইমারি চাকরি কি টাকা দিয়ে হয়? টাকা দিয়ে কি প্রাইমারি চাকরি হয়? জি স্যার, হয় স্যার। এমনি কত টাকা লাগে? স্যার আমাদের এখানে কাপুর নিবন্ধন হয়েছে, মানে ওনার নিবন্ধন আমার এক পরিচিত উনি করে দিতে স্যার। নিবন্ধন এক জিনিস, প্রাইমারি আরেক জিনিস। আমি বলছি প্রাইমারি গভর্নমেন্টের কথা বলুন, নিবন্ধন বাদ। কত টাকা স্যার দিয়ে হয়? এরকম ভাবে স্যার বসায় স্যার, যাতে ওই একটা ভালো স্টুডেন্টের সাথে সিট করে স্যার। আচ্ছা, আর ওই কি? প্রক্রিয়া স্যার করে স্যার। আর কি? এটা স্যার আমার নিজের দেখা স্যার। আচ্ছা, এটা ভিন্ন কথা। আমি বলছি আমি আপনাকে 5 লাখ টাকা দিলাম, 1 লাখ টাকা দিলাম, আপনি কি আমাদের একটা চাকরি নিয়ে আইনা দিতে পারবেন কিনা এটা বলবেন। স্যার প্রাইমারি না পড়লে অন্য জব পারবো স্যার। অন্যগুলো পারবেন? তাহলে এক কাজ করুন, টাকা পয়সা ইনকাম করে চাকরিতে ঢুকে নাই, কোনো চাকরি দিয়ে টাকা লাগে না, এটা মাথায় রাখবেন। শতকরা 90% চাকরি টাকা ছাড়া হয়, স্যার 90%। আমাদের এখানে স্যার একটা স্যার হিসাব রক্ষক পদে স্যার নিচ্ছে একটা স্কুলে স্যার ওইটা হতে 3.5 পারে লাখ। হিসাব রক্ষক এখন পদে পর্যন্ত স্যার যেটা জানি 3.5 লাখ স্যার। আচ্ছা, ওইটা হতে পারে, আপনি এটা মাথায় নেবেন না, এগুলো মাথায় নেন কেন? স্যার আমরা না দেখি না, তো আমাদের চোখের সামনে তো স্যার। আচ্ছা হ্যাঁ, ভাইয়া, টাকা দিয়ে যাতে হয় আপনি নিজেই টাকা দিয়ে চাকরিতে ঢুকে যান, আপনার আর না ওই আমি কোচিং আমি করার ওই দরকার কলেজে নেই, স্যার কষ্ট স্যার করার যে দরকার কলেজের নেই। কথা বলতেছি স্যার, আমি ওই কলেজে স্যার ক্লাস নেই স্যার, অ্যাকাউন্টিং এর ক্লাস নেই স্যার ওইখানেই স্যার। কিন্তু স্যার থার্ড ক্লাস জব দেখে স্যার আমি ঢুকতেছি না স্যার। আমি স্যার ওই কলেজে ক্লাস নেই স্যার। সরকারি কলেজ না বেসরকারি? স্যার এমপিও স্যার। এই এমপিও যাওয়া দরকার নেই, প্রাইমারি চাকরি ভালো এমপিও চাইতে। আচ্ছা, এখন শোনেন, টাকা জি দিয়ে স্যার, কার এটা তো হলো, স্যার আমি দেখতেছি স্যার আমার চোখের সামনে স্যার। কার হলো না এটা দেখবেন না, দেখবেন হচ্ছে আপনি টাকা ছাড়া চাকরিতে যাবেন, আপনি টাকা ছাড়া চাকরিতে যাবেন। আর এটা মাথায় রাখবেন, শতকরা 90% চাকরিতে টাকা লাগে না, ফেয়ার হয়, ওই 10% দুর্নীতি হবে, ওটা হবেই। ওই দুর্নীতি এটা রোখা সম্ভব না। এখন ধরেন আমি ভাইবা বোর্ডে গেলাম, ভাইবা বোর্ডে আমি ভাইবা নিচ্ছি, আমার সুযোগ আছে, আমি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, আমার একটা ভাতিজা আছে অথর্ব, একেবারে পাগল, গরু ছাগল গাধা ঘোড়া। এখন চিন্তা করলাম যে এই ভাতিজাটারে একটা চাকরি দিয়ে যাই, এরে বসে বসে খাবে না, সো এটা ভিন্ন কথা। বুঝছেন? এরকম 10% চাকরিতে যদি কখনো ইয়া হয়, কি বলে, যে দুর্নীতি হয় হোক, আপনি মাথায় রাখবেন আপনাকে ঠান্ডা মাথায় পড়তে হবে, আপনাকে ঠান্ডা মাথায় পড়তে হবে, পড়ে চাকরি নেবেন, এটা হচ্ছে আমার কথা। আর হয় না এই শব্দটা মাথায় ঢোকাবেন, চাকরি হয় এটা মাথায় ঢোকাবেন না। তাহলে এখানে আসুন, এখানে 2টা শব্দ পজিটিভ না, 2টা শব্দ কি, 2টি শব্দ 2 রকম অর্থ বোঝাই, একটা ভালো একটা মন্দ। আচ্ছা,
কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে? দেখুন, আশুবিনী তৎসম বাংলা, অবহেলা অব তৎসম আন তৎসম, নিমরাজি এটা ফার্সি উপসর্গ, মুখস্থ রাখতে হবে। বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশি উপসর্গগুলো কতটি? বিদেশি উপসর্গের নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, 1টা 2টা 3টা। বাংলা বলছিলাম 21টা, আর বিদেশি হচ্ছে 10টা, সরি তৎসম হচ্ছে 20টা। আর কিন্তু আর বিদেশি গুলো নির্দিষ্ট না, 10টা 15টা 20টা। ইংরেজি প্রিফিক্স বলতে বাংলায় কি বোঝায়? উপসর্গ, অর্থাৎ নতুন শব্দ অর্থ গঠন করে। উপসর্গের কাজ কি? উপসর্গের কাজ 4 নম্বরে নতুন অর্থবোধক শব্দ গঠন করা। হ্যাঁ, উপসর্গ সম্পর্কে নিচের কোনটি সঠিক? উপসর্গ মানে হচ্ছে কৃদন্ত পরে না নাম শব্দের পরে বসে অর্থের পরিবর্তন ঘটে। 3 নম্বরটা সঠিক। এটা হচ্ছে আপনার মুখস্থের কাজ। এখন আমাদের কাজ হচ্ছে আপনি একটু পড়বেন যে হচ্ছে বিগত এই অর্থগুলো। এটা হচ্ছে আমার আসল সময় দিচ্ছি, একটা একটা পেজ দিচ্ছি, কোনটা কোনটা বুঝেন আর কোনটা কোনটা বুঝেন না, এটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। একটা একটা পড়েন, দেখেন অর্থ মিলে কিনা, অর্থ বুঝেন কিনা, কোনটা বুঝেন কোনটা বুঝেন না, এটা বলবেন। স্যার আসসালামু আলাইকুম। আপনাকে হ্যালো স্যার। স্ক্রিনে দিয়েছে এই জন্য যে আপনি শুধু দেখবেন। আনমিউট করে রাখেন। হ্যালো কথা বলতে চাচ্ছে, দেন কথা বলতে দেন। হ্যাঁ বলুন। কোন অর্থটা বুঝেন আর কোনটা বুঝেন না, আমাকে এটা বলতে হবে। স্যার আর কোলা আর আর গড়া যেটা ওইটা একটু আচ্ছা, বাকিরা পড়ুন, শেষ করুন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আমি দুইটা শব্দের অর্থ বুঝি না, সেটা হচ্ছে আতিশয্য আর সম্যক ভাবে, মানে এই দুইটা শব্দের অর্থই আমি বুঝি না। উপসর্গের এখানে দেখলাম যে বিভিন্ন জায়গায় এই দুইটা শব্দ আছে, আতিশয্য আর সম্যক ভাবে। আচ্ছা, বলছি। আতিশয্য মানে বেশি, সম্যক শব্দের তো উৎকৃষ্ট। এখানে আছে আরকুলা। এখানে আরকুলা শব্দ অর্থটা হচ্ছে পাথালি কুলা, মানে অর্ধেক কুল নেওয়া। ওই যে বাচ্চারাদেরকে আমরা প্রথমে কি করি, এই যে হাতে করে কুলে রাখি না, মা বাচ্চাকে জন্মের পর পর ছোট বাচ্চাকে আমরা যেভাবে কুলে রাখি, এটাকে বলে হচ্ছে আরকুলা। আর গড়া বলতে হচ্ছে গড়াকে বোঝাই, এই মাথা থেকে ওই মাথা, ওই যে বাঁশের মধ্যে যেটা দেয় ঘরের গ্রামে আড়াআড়ি আর কাঠি, যেটা এটাকে বলে হচ্ছে আর গড়া। আর এটা এটা হচ্ছে একটা বিষয়। আর এটা হচ্ছে আর কাঠি, এটা হচ্ছে আর কাঠি, ওই যে এর মধ্যে যেটা দেই। আর বলতে যেটাকে বোঝায়, আর কাঠি বলতে ওই যে বাঁশ, ধরেন আপনি নিচে মাটিতে দাঁড়িয়ে গাছ থেকে একটা আম পারবেন, তাহলে যে লাঠি দিয়ে পারেন সেটা হচ্ছে আর কাঠি। আর গড়া বলতে বোঝায় গড়গড়া, বুঝি না গড়গড়া, ওই যে আমরা কুলি করার সময় অ করে পানি নিয়ে এরকম অল্প করে করাকে বলে হচ্ছে আর গড়া। এখানে অর্থটা হচ্ছে বিশিষ্ট, বিশেষ একটা অর্থকে বোঝাই। আশা করি বুঝতে পেরেছেন। পরেরটা পড়ুন। নিয়ে অর্ধেক নেন। এখানে দেখুন, এখানে কি কি অর্থ আছে যেটা বুঝেন না। জি স্যার, আন করে অর্থটা বুঝতে পারছি না। আন করা মানে করা না, করা শব্দের অর্থ হচ্ছে দক্ষ। আন করা শব্দের অর্থ হচ্ছে স্যার অদক্ষ। আনচান আনমনা এটার সাথে বিক্ষিপ্ত অর্থটা কিভাবে? বিক্ষিপ্ত মানে বিভিন্ন জায়গায়, আনমনা মানে আপনি পড়তে পারছেন, আপনার মন নাই পড়ার মধ্যে, বিভিন্ন জায়গায় মন গিয়ে ঘুরতেছে, এটাকে বলে আনমনা। আনচান মানে হচ্ছে একটা জায়গায় ফিক্স না। ধরেন আপনার খুব আত্মীয় স্বজন, খুব কেউ একজন বাইরে গিয়েছে, আপনি জানেন কোনো একটা জায়গায় গিয়েছে, ওই জায়গায় কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো
তখন আপনার মনের অবস্থা যেটা, এটাকে বলে আনচান, মানে এক এক জায়গায় বিক্ষিপ্ত, এক এক দিকে থাকে। অর্থ পড়ুন, দেখুন কোনটা বুঝেন আর কোনটা বুঝেন না। কোন প্রবলেম আছে এ পেজে? নাই? এটা দেখুন, কোন অর্থ সমস্যা, কোনটা বুঝেন না? এটা দেখুন, স্যার ওই যে সাজিরা সাজওয়ান, এটা একটু বুঝা দেন। সাজিনা সাজওয়ান, সাজিনা মানে কি? জানি না স্যার। উৎকৃষ্ট। সাজিরা শব্দের অর্থ হচ্ছে যখন যুদ্ধের ময়দানে, সাজওয়ান, সাজওয়ান মানে হচ্ছে কোনো কিছুকে সাজিয়ে রাখা, উৎকৃষ্ট কোনো কিছুকে সাজিয়ে রাখা, সাজিরা অথবা হচ্ছে সাজওয়ান। এই দুটো জিনিস ওই যে যুদ্ধের ময়দানে যখন ঘোড়াকে নিয়ে যখন বের হয়, এই ঘোড়ার যে হচ্ছে দলটা থাকে যদি সুন্দর দেখা যায় তাকে বলে হচ্ছে সাজওয়ান। আর সাজিরা শব্দের অর্থ হচ্ছে একই জিনিস, উত্তম করে গুছানো, উৎকৃষ্ট। এরপরে স্যার যান। সব কিভাবে স্যার সঙ্গী হয় স্যার? হ্যাঁ, স্যার আগেরটা স্যার, হ্যাঁ, বলুন। স্যার সবই আগে সঙ্গী বুঝায় স্যার। সঠিক কি স্যার সঙ্গী? স্যার সঠিক তো সঙ্গী না স্যার। ঠিকের স্বরাজ সাথে, মানে অবশ্যই সঠিক মানে ঠিকের সাথে। আর সরব মানে রবের সাথে, আওয়াজের সাথে, কোনো কিছু কথা বলছেন আওয়াজের সাথে জোরে। স্বরাজ মানে রাজের সাথে, এখানে রাজ মানে কি? রাজ স্বরাজ মানে মানে তো স্যার, রাজার সাথে, স্বরাজ মানে রাজার সাথে, সজোর মানে জোরের সাথে, সপাট মানে পাটের সাথে। এরপরে এটা দেখুন, এটার কি অবস্থা। কোনো প্রবলেম আছে কিনা? নাই? এটাতে দেখুন, স্যার অপকৃষ্টি অর্থ কি? কৃষ্টি মানে হচ্ছে কৃষ্টি। কাজ, কাজ কর্ম, আমি যা সারা জীবন করি এটার নামই হচ্ছে কৃষ্টি। অপকৃষ্টি মানে হচ্ছে খারাপ কাজ, নিকৃষ্ট কাজ। ধন্যবাদ স্যার। এটা দেখুন, কোনো অর্থের প্রবলেম আছে কিনা? নাই? এড়িয়ে যান। ভালো করে দেখুন প্রবলেম আছে কিনা, এটাই ইম্পর্টেন্ট, এটাই দরকার, আপনার বাসায় এটাই পড়তে হবে। এটা দেখুন, স্যার বিকার অর্থটা কি? কোনটা? বিকার, বিকার আচ্ছা, শেষের লাইন। দেখেছি। অপ্রকৃতস্থতা,
অর্থাৎ স্বাভাবিক না, অস্বাভাবিক। বিকার শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুকে ধ্বংস করা, নষ্ট করা, খারাপ করা। আমার চেহারাটা যেরকম আছে, এখন আমি যদি অ্যাক্সিডেন্টে আঘাত পাই তাহলে আমার চেহারাটা এরকম থাকবে না, এটাকে বলে বিকার। অপ্রকৃতস্থ, প্রকৃতি ঠিক আছে স্যার। যেরকম ছিল, প্রকৃত অবস্থা যেরকম ছিল এরকম অবস্থা না, ভিন্ন অবস্থা। মানে ভিন্ন অবস্থা বলতে এটা নেগেটিভ অর্থ বোঝায়, খারাপ অবস্থা। বিপর্যয়, কোন একটা পরিস্থিতি স্বাভাবিক না থাকলে যেটা হয় তার নাম হচ্ছে বিপর্যয়। একটু কথা বলতে চাই আপনার সাথে, কে কথা বলতে চান বলুন। আপনার, আমি তো ওপেন করে রাখছি, কথা বলুন। এরপরে যান, স্যার এখানে কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন। স্যার আমাদের তো শীটের মধ্যে অনেক বেশি পড়া দিছে, সবগুলো তো কভার করা পসিবল না। এখন আমরা কোন অনুযায়ী পড়বো? আরেকবার বলুন। স্যার আমাদের যে শীটের মধ্যে পড়াগুলো দিছে সেগুলো তো অনেক পড়া, সবগুলো তো কভার করা সম্ভব না। আমরা কিভাবে শর্ট টাইমে পড়বো? আচ্ছা, সপ্তাহে কয়দিন ক্লাস করেন আপনারা? তারপরে সিলেবাসটা কিভাবে শেষ করবো ক্লিয়ার ভাবে? আমাকে এটা স্যার এটা বলুন, তো সপ্তাহে ক্লাস করেন কয়দিন? স্যার এখন নিয়মিত করি, মাঝখানে কয়েকটা গ্যাপ গেছে। আচ্ছা, আপনি কোথাও জব করেন? জি স্যার, কোথায়? আমি কিন্ডারগার্টেনে জব করি আর টিউশনি করি। কিন্তু চাকরির বাজার তো, এখানে সাজেশন বা শর্টকাট করাটা আমার মতে ঠিক হবে না। কেন ঠিক হবে আমরা না? তবে স্যার কি অনেকেই আমরা স্যার আসলে শীট স্যার থেকে জব আয়ত্ত করি স্যার, করবো আমাদের নাকি স্যার আপনাদের ক্লাসটা নোট করবো, ক্লাসের পড়াগুলো? ক্লাসের পড়াগুলো যেমন আমি উপসর্গগুলো, সাপোজ আজকের ক্লাসটাই ধরুন, জি স্যার, স্যার বলেন। উপসর্গগুলো আমি কিন্তু আজকে মুখস্থ করিয়ে দিয়েছি আপনাকে জি মোটামুটি। এখন আপনি এটা আরো একবার, দুইবার, তিনবার পড়তে হবে, না পড়লে আপনি এটা পারবেন না। তো এটা হচ্ছে প্রথম কাজ, হচ্ছে উপসর্গগুলো মুখস্থ করবেন, কোনটা কোন ভাষার উপসর্গ, এবং বোঝার চেষ্টা করবেন যে কোনটা কোন অর্থ বোঝায়। জি স্যার। যেমন এই যে সুকণ্ঠ মানে উত্তম কণ্ঠ, সুকৃতি মানে ভালো কাজ, সুচরিত্র মানে ভালো চরিত্র, সুগম মানে সহজ, যেখানে গমন করা যায় ভালো, সুসাধ্য মানে সাধ্যের ভিতরে, সুলভ মানে যা সহজে লাভ করা যায়, আতিশয্য মানে বেশি অর্থ বোঝাই, সুচতুর বেশি অর্থ বোঝায়, ভালো চতুর, সুকঠিন অনেক বেশি কঠিন, সুধীর যা হচ্ছে খুব সুন্দর, সুধীর আস্তে আস্তে চলে, ঊর্ধ্বমুখিত মানে উপরের দিকে, উদ্যম আমার প্রচন্ড আগ্রহ, উন্নতি উপরের দিকে ওঠা, কোনো কিছু বেড়ে যাওয়া, উৎক্ষিপ্ত তার মানে কোনো কিছু উপরের দিকে ক্ষেপণ করা, যেমন আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 ক্ষেপণ করেছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের ক্যাপ ক্যান্ডি স্পেস সেন্টার থেকে উপরের দিকে ছেড়েছি, এটাকে বলা হচ্ছে ঊর্ধ্বমুখিতা। উৎক্ষিপ্ত, এটা হচ্ছে আপনি বোঝার চেষ্টা করবেন। আমরা কিন্তু এই শব্দগুলো সারা জীবন পড়েছি, সব সময় পড়েছি, আমরা এগুলো সব সময় পড়ি। হ্যাঁ, এটা হচ্ছে আপনার কাজ, যে আপনি এটাকে বুঝে বুঝে পড়বেন। তা না বোঝার কারণ কি, যে অনেক শব্দ তো আমরা বুঝি না। তার পিছনে প্রথম কারণ হচ্ছে যে আমরা তো এগুলো যখন পড়েছি 9-এ বা 10-এ থাকতে, তখন আমরা ওইভাবে পড়িনি, যে প্রত্যেকটা শব্দের অর্থগুলো তখন থেকে বুঝে পড়া দরকার ছিল। এখন আপনি বলুন, আমি এখান থেকে একটা শব্দ বলি, উৎকুচ, অর্থ কি? কোচ। অর্থ কি? স্যার বুঝতে পারছি বাট বোঝাতে পারতেছি না। উৎকুচ মানে ঘুষ খাওয়া। জি, উৎকুচ মানে কি? ঘুষ খাওয়া। এটা কি ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। এইটার নাম অপকর্ষ। এইটা আপনি জানলেন কেমনে উৎকুচ খারাপ কাজ? এখন আমি যদি বলি না উৎকুচ ভালো কাজ, তাহলে কি আপনি মানবেন? না, ঘুষ নেওয়া তো খারাপ কাজ, যে আপনি এক্সাম্পল ঘুষ নেওয়া দেওয়া সবই খারাপ কাজ, যে কোনো মূল্যেই হোক। দিয়েছেন এটাও খারাপ, নিয়েছেন সেটাও খারাপ, আপনি বাধ্য হয়েই তো দিয়েছেন। আচ্ছা, আমি ওটা বলবো না, আমি বলবো না উৎকুচ শব্দটা ভালো, তাহলে আপনি কখনো মেনে নিবেন না, কারণ আপনি এটার অর্থটা বুঝেন। কেমনে বুঝলেন? আপনি কোনো না কোনো সময় এটাকে পড়েছেন, এই জন্য আপনি বুঝেছেন, বুঝলেন? এখন যেগুলো পড়ি নাই, যেগুলো পারি না, তার মানে এগুলো পড়ি নাই, এখন এগুলো পড়তে হবে, পড়লেই পেরে যাবেন, শুধু পড়েন। এখন পরবর্তী ক্লাস না হওয়া পর্যন্ত এই সময়টুকুর মধ্যে এইগুলো পড়ে শেষ করতে হবে। একবার পড়বেন, কিছুটা ভুলে যাবেন, আরেকবার পড়বেন, ভুলে যাবেন। আপনি কয় ঘন্টা পড়েন 24 ঘন্টায়? স্যার 3.5 ঘন্টা বা 4 ঘন্টা। হ্যাঁ, 3.5 ঘন্টা অথবা 4 ঘন্টা। এই সময়ে পড়ালেখা করে শেষ করা কঠিন, আরেকটু সময় বাড়াবেন, বাড়ানোর চেষ্টা করুন, তাহলেই হবে। স্যার মিনিমাম কত বাড়াতে হবে? হ্যাঁ, মিনিমাম কত ঘন্টা বাড়াতে হবে? অন্তত 8 থেকে 10 ঘন্টা না পড়লে তো চাকরি পাওয়াটা সহজ নয়, চাকরি পাওয়াটা কঠিন। সো আমি ব্যক্তিগত অবস্থান থেকে বলবো অন্তত 8 থেকে 10 ঘন্টা পড়ুন মিনিমাম। এর বেশি দিয়ে যতটুকু পড়তে পারেন পড়েন। ঠিক ওকে আছে? স্যার, চেষ্টা ওকে। করবো।
ওকে, এরপরে আসুন বাকি অর্থগুলো সেম। এখানে দেখুন তো কোনো প্রবলেম আছে কিনা, এখানে কোনো প্রবলেম আছে কিনা এটা একটু দেখুন। আর 2 মিনিটের মধ্যে আমরা শেষ করে দিচ্ছি। প্রবলেম কোনটা আছে থাকলে বলুন, যেটা অর্থ বুঝেন না এরকম কোনো কিছু থাকলে বলুন। স্যার সম্যক রূপে এটা একটু বুঝিয়ে দেন। কোনটা? স্যার সম্যক রূপে এই যে পরিশ্রান্ত পরীক্ষায় সম্যক রূপে জিনিসটা কি অর্থদত্তকতায়? সম্যক মানে ভালো, উত্তম। পরীক্ষা মানে উত্তম, উত্তম ভাবে যাচাই করা। পরিশ্রান্ত মানে খুবই ভালো কাজে সে ক্লান্ত। পরিমাণ মানে একটা মান, মানে একটা হচ্ছে ফিক্সড করা, এটা উত্তম ভালো অর্থ বোঝাই। এই স্লাইড দেখুন। এটা দেখুন। স্যার নবম দশমের বই ছাড়া প্র্যাকটিসের জন্য আপনি কি কোনো বই সাজেস্ট করেন যেখান থেকে এমসিকিউ প্র্যাকটিস করা যায়? কোনটার জন্য আবার বলুন। স্যার এমসিকিউ প্র্যাকটিস করার জন্য নবম দশম বইতে তো আর এমসিকিউটা দেওয়া নেই, প্র্যাকটিসটা না দেওয়া নেই, সেই ক্ষেত্রে কোন বইটা ভালো হবে? আচ্ছা বলছি, এরপরে বেশটা দেখুন, অর্থ বুঝেন কিনা। এটা দেখুন। এটা দেখুন। স্যার দরটা বুঝতে পারছি না। হ্যাঁ, স্যার দর মধ্যস্থ অধীন ওটা। কোনটা, এটাই না পরেরটাই? স্যার দর মধ্যস্থ অধীন যেটা লেখা আছে দরপত্তনি দরপাট্টা ওইটা। ওকে, আর কারো কোনো প্রবলেম আছে? আর কারো কোনো প্রবলেম নাই? স্যার ফি হপ্তা কি স্যার, ফি হপ্তা? হপ্তা, এখানে হপ্তা শব্দটা হচ্ছে ফার্সি, ফি সপ্তাহ হবে। ফার্সিতে সপ্তাহ শব্দটা হচ্ছে তৎসম শব্দ, এটা ফার্সি ভাষায় বলে হপ্তা। আর ফি হপ্তা মানে হচ্ছে প্রত্যেক সপ্তাহ। আচ্ছা এরপরে আসুন, আরেকটা কি বলছেন হচ্ছে দরপত্তনি স্যার। দরপত্তনি। দরপত্তনি মানে হচ্ছে কোনো কিছুর মধ্যস্থতা করা, কোনো কিছু পতনের মধ্যস্থতা করাকে বলে দরপত্তনি। আর এটা হচ্ছে কি দরপাট্টা, পাট্টার মধ্যস্থতা করা। পাট্টা মানে কি? তো এটা তো বুঝি না। পাট্টা তো বোঝেন, ওই যে আমরা বলি না দোপাট্টা, দোপাট্টা মানে কি? ওড়না। দুইটা ভাগ। এই দোপাট্টা, ওড়নাকে দোপাট্টা বলে কেন? আমার গায়ে পাঞ্জাবি আছে, এটা কি আমি দোপাট্টা বলতে পারবো? যে দাদা আমি তো একটা দোপাট্টা পরে ক্লাস নিচ্ছি, এটা কি বলা যাবে? স্যার মেয়েবেরে হিন্দি শব্দ এই জন্য বলে ফেলছি। না, ওড়নাতে দুইটা ভাগ, দুইটা মাথা আছে, এই জন্য। সব কাপড়ের তো দুইটা মাথা আছে, যে এটা থেকে দুইটাকে মানে প্রসারিত করা যায়, আলাদা করে কোনো কিছু কাজ করতে হয় না। এই জন্য পাট্টা, পাট্টা মানে হচ্ছে পার্ট, পার্ট, দুইটা পার্ট। এখন আসুন, এটাই হচ্ছে মূল বিষয়, যে অধীনে অথবা মধ্যস্থ, পাট্টার অধীনে তাকে বলে দরপাট্টা। এখানে পাট্টা বলতে আরেকটা অর্থ বোঝাই। পাট্টা শব্দের অর্থ হচ্ছে কবলিয়াত এবং পাট্টা। পাট্টা শব্দের অর্থ হচ্ছে ওই যে ট্যাক্স কালেক্টর, কালেক্টর মানে আমরা যেটাকে বলি ডিসি, ডেপুটি কালেক্টরেট, ডেপুটি কালেক্টরেট অথবা হচ্ছে ডেপুটি কমিশনার, ডিসি আমরা বলি, জেলা প্রশাসক। ওই যে ওইটা হচ্ছে দরপাট্টা। দরপাট্টা মানে সরাসরি সে নিজে ট্যাক্স সংগ্রহ করে না, সে অন্য আরেকজনের মাধ্যমে সংগ্রহ করে। ওই যে বলছে অধীন বা মধ্যস্থ। ধরেন আমি যে হচ্ছে জমিদার, আপনি আমাকে ট্যাক্সটা কালেকশন করে দিলেন। এখন ধরেন আমি আজকে বাংলাদেশের সরকার, আপনি ধরেন একজন ট্যাক্স কমিশনার, আপনার কাজ হচ্ছে মানুষের কাছ থেকে ট্যাক্স গুলোকে কালেকশন করা। এটাকে বলে হচ্ছে দরপাট্টা। পাট্টা এবং কবলিয়াত এগুলো তৈরি করেছিলেন শেরশাহের সময়। শেরশাহের সময় এই পাট্টা এবং কবলিয়াত এগুলোকে তৈরি করেছেন। এই হচ্ছে আমাদের উপসর্গ। উপসর্গের পরে যাবো হচ্ছে আমরা অনুসর্গ। অনুসর্গ মানেটা কি? অনুসর্গটা হচ্ছে উপসর্গের মতোই একটা অধ্যায়। অনুসর্গটা একটু বুঝতে হবে। অনুসর্গটা হচ্ছে খুব বেশি কঠিন না, একবারে সহজ। অনুসর্গ বা কর্ম প্রবচনীয়। অনুসর্গ হচ্ছে এমন কিছু শব্দ, এমন কিছু অব্যয় পদ, যা বাক্যের মধ্যে কখনো কখনো বাংলা ভাষায় যে অব্যয়গুলো কখনো কখনো স্বাধীন পদ রূপে, আবার কখনো কখনো শব্দ বিভক্তির ন্যায় ব্যবহৃত হয়। শব্দ বিভক্তির ন্যায় ব্যবহৃত হয়, দুইটা কাজ করে। কখনো স্বাধীন পদ রূপে ব্যবহৃত হয়, কখনো কি করে স্বাধীন পদ রূপে, আবার কখনো শব্দ বিভক্তির মতো বসে, শব্দের
মাঝে বিভক্তির নেই বসে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে সেগুলোকে অনুসর্গ অথবা কর্ম প্রবচনীয় বলে। 9-10 বোর্ড বইয়ের মধ্যে দেখবেন সূচিপত্রের মধ্যে লেখা আছে 4th অধ্যায় 11 পরিচ্ছেদ একটা অধ্যায় আছে অনুসর্গ অথবা কর্ম প্রবচনীয়। অনুসর্গ অথবা কর্ম প্রবচনীয় এইটা হচ্ছে এই সব অধ্যায়টা। অনুসর্গ মানে হচ্ছে কোন একটা উপসর্গের মতো কিছু শব্দ যেগুলোকে কি করবেন আলাদা আলাদা অর্থ পাওয়া যাবে। এখন আসুন কোনটা কোন অর্থে ব্যবহৃত হয় আমরা এটা একটু দেখি। প্রতি বিনা বিহনে সহ উপর ভিন্ন বই ব্যতীত জন্যে এগুলো হচ্ছে কি ওই অনুসর্গ। এই অনুসর্গের মধ্যে আপনার পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসবে দেখুন। তুমি বিনা কে আছে আমার, বিনা শব্দটা কি? বিনা শব্দটা অনুসর্গ। এটা কোন ধরনের অনুসর্গ? কোন ধরনের অনুসর্গ বা কোন অর্থে ব্যবহৃত হয়? বিনা শব্দের অর্থ ব্যতীত অথবা ছাড়া। বিনা শব্দের অর্থ কি? ব্যতীত অথবা ছাড়া। এই জন্য বিনা শব্দটা হচ্ছে একটা উপসর্গ, সরি অনুসর্গ। ময়ূরের শনে নাচিছে ময়ূর, শনে মানে হচ্ছে সাথে, শনে শব্দটা থেকে সাথে, ময়ূরের সাথে ময়ূরী নাচছে। দিয়ে তোমাকে দিয়ে কোনো কাজ চলবে না, এটা বিভক্তি, দ্বারা দিয়ে কর্তৃক। এখন এরকম পরীক্ষায় প্রশ্ন আসবে, আসো তুমি প্রভু জগৎ মাঝরে। মাঝরে শব্দের অর্থ ব্যক্তি অর্থে, পুরো জগৎ জুড়ে প্রভু আছেন, এটি হচ্ছে আসো তুমি প্রভু জগৎ মাঝরে। আচ্ছা এরপরে আসুন, এরপরে কি আছে? এই যে কোনটা কোন অর্থে ব্যবহৃত হয় দেখুন। সহ অর্থে, তিনি পুত্র সহ উপস্থিত, সহ মানে সাথে। সহ শব্দটা এখানে কোন অর্থ বোঝায়? সহগামিতা মানে সাথে অর্থে, একসাথে গমন করেছেন। পুত্র সহ উপস্থিত মানে হচ্ছে কি তিনিও আসছেন, তার পুত্র আসছে, দুজন একসাথে গমন করেছিলেন, একসাথে আসছে, তাই এটাকে বলে সহগামিতা। সহিত, সহিত শব্দের মধ্যে কি লিখছে? সমসূত্রে অর্থে, শত্রুর সহিত সন্ধি চাই না। সহিত মানে হচ্ছে সাথে, সমসূত্রে একসাথে। স্বনে শব্দের অর্থ বিরুদ্ধগামিতা, দংশন ক্ষত শোন, বিহঙ্গ যুজে ভুজঙ্গ জনে। যদি বাংলায় বলি, যাকে সাপের কামড় না দিয়েছে সে কখনো সাপের বিষ বুঝে না। এখানে বিরুদ্ধগামিতা মানে বিপরীত। যদি কারো সাপে কামড় দেয়, এখন সেও আমার মতো আপনার মতো একজন মানুষ, তার ভিতরে যে ব্যথাটা এটা শুধু সেই বুঝতে পারে, অন্য কেউ বুঝে না। এখন বাইরে থেকে আমরা কি করি? যতই বিরুদ্ধগামিতা করি লাভ নেই। সঙ্গে শব্দের অর্থ তুলনা করা, মেয়ের সঙ্গে ভাইয়ের তুলনা হয় না, সঙ্গে শব্দের অর্থ তুলনা। মাঝে, এই দেশ সীমার মাঝে অসীম তুমি, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত গান সীমার মাঝে অসীম তুমি। মাঝে শব্দটা কোন অর্থ বোঝায়? মাঝে শব্দটা মধ্যে অর্থ বোঝায়। এ দেশের মাঝে একদিন সব ছিল, মাঝে শব্দটা এক দেশিক বোঝাই, যে দেশের ভিতরে ছিল। নিমিষ মাঝে সব শেষ, মাঝে শব্দটা ক্ষণকাল বোঝাই, নিমিষ মাঝে সব শেষ। যেমন আমরা দেখতে পাই মাঝখানে তুরস্কের একটা ভূমিকম্প হয়েছিল, এখানে অনেক ধনাঢ্য ব্যক্তি ছিল, যাদের বেশ কয়েকটা করে বাড়িঘর ছিল। হঠাৎ করে দেখলাম 5 থেকে 2 মিনিটের ভূমিকম্পে তাদের পুরো বাড়িঘর একেবারে ধসে গেল। তারা রাস্তায় কান্না করা শুরু করলো যে আমাদের এই যে শত কোটি টাকার বাড়ি সব তো ভূমিকম্পে ধসে গেল। তাহলে এই ধসে যাওয়ার পর সে একজন মিসকিন যেমন অন্যের কাছ থেকে খাবার সংগ্রহ করে হাত পাতে যে আমাকে একটা রুটি দেন, এই লোকগুলো তারা আবার রুটি চাইতে শুরু করলো। এটার নামে হচ্ছে নিমিষ মাঝে সব শেষ হয়ে গেল, মানে ক্ষণকাল অর্থ বোঝাই। মাঝরে, আসো তুমি প্রভু জগৎ মাঝরে ব্যক্তি, জগতের পুরো অংশ জুড়ে আছেন প্রভু, এই জন্য এটা হচ্ছে ব্যক্তি অর্থ বোঝাই। অনুসর্গ সম্পর্কে কোন বাক্যটি সঠিক নয়? ধাতুর পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, এটাই ধাতুর পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, এটা সম্ভব না। কারণ অনুসর্গটা কোথায় বসে? মাঝখানে বসে, সে শব্দ গঠন করতে পারে না। শব্দ গঠন করে হচ্ছে কে? উপসর্গ, সে শব্দ গঠন করে, অনুসর্গ শব্দ গঠন করে না। সত্য বই মিথ্যা বলবো না, এখানে বই কোন ধরনের শব্দ? বই মানে সারা, সত্য সারা মিথ্যা বলবো না। যখন দেখবেন আদালতে যখন উকিলরা যখন তাদের কি করে, তাদের কথা বলা শুরু করে, তখন তারা কিন্তু আগেই শপথ করে যে কি আমি সত্য ছাড়া কোনো মিথ্যা কথা বলিব না। জাজের সাথে বিচারকের সামনে প্রত্যেকটা উকিলে কি বলে? আমি সত্য ছাড়া কোনো মিথ্যা কথা বলবো না। তখন সারা শব্দটা না বলে তারা বলে হচ্ছে বই, সত্য বই মিথ্যা বলবো না, এটা হচ্ছে একটা অনুসর্গ। দিন নিচের কোনটি অনুসর্গ? অবধি, আকাঙ্ক্ষা। অবধি মানে পর্যন্ত, আমি সন্ধ্যা অবধি অপেক্ষা করব, আমি জীবন অবধি অপেক্ষা করব। হ্যাঁ, এইটাই। ওই যে মানুষ বলে না তোমার চাকরি না হওয়া পর্যন্ত আসি, আসি মানে হচ্ছে অবধি। বলুন এরপরে কি বলতে চাচ্ছেন বলুন। সরি, সরি আপনাকে বলি নাই। হ্যাঁ, অন্য কারোর সাথে কথা বললে করে রাখবেন ফোন। কোনটি বাক্যে স্বাধীন পদ রূপে ব্যবহৃত হয়? অনুসর্গ। বিভক্তি ব্যবহৃত হতে পারে না, বিভক্তি মাঝখানে বসে, উপসর্গ মাঝখানে বসে। আচ্ছা এরপরে আসুন, হাসি দিয়ে ঘরটিকে ভরিয়ে রাখতো সে, হাসি দিয়ে ঘরটিকে ভরিয়ে রাখতো সে, কোন সাহিত্যের মধ্যে লেখা আছে? এটা কোন সাহিত্যে?
কোন সাহিত্যে পড়েছেন বলুন তো, এটা কার কথা, কোন সাহিত্যিকের কথা? জহির রায়হান। জহির রায়হানের একটা বিখ্যাত একটা সাহিত্য ছিল একুশের গল্প। এখানে তপু নামে একটা চরিত্র ছিল। তপু সে কি করতো, একটা হাসি দিলে সে তার পুরো সঙ্গীটাকে জি স্যার। ঘরটাকে ভরিয়ে রাখতো। তপু কোনো একটা সময় হঠাৎ করে সে মারা গেল। তার একটা আপেল রঙের একটা কি ছিল, গার্লফ্রেন্ড অথবা তার হচ্ছে বন্ধু অথবা বান্ধবী অথবা ওয়াইফ, এরকম কিছু একটা ছিল। আপেল রঙের একটা মেয়ে ছিল তপু। আচ্ছা এখন আসুন, এই দিয়ে মানে হচ্ছে এখানে কি, অনুসর্গ, এটা হচ্ছে বিভক্তি নয়, এটা হচ্ছে অনুসর্গ। আচ্ছা এরপরে আসুন, ধন অপেক্ষা জ্ঞান বড়, এখানে অপেক্ষা বলতে কি বোঝায়, অনুসর্গ ধনের চাইতে জ্ঞান বড়। এরপরে আসুন, অনুসর্গ কোনটি, পাশে, মায়া কান্না হাসাহাসি ডাই, পাশে পাশে, পাশে। সংশয় সংকল্প সদাটলে, পাশে লোকে কিছু বলে। এখানে পাশে মানে হচ্ছে একটা, পাশে মানে হচ্ছে একটা অনুসর্গ। কাল ও পুরুষ এগুলো খুব একটা দরকার নেই। বর্তমান কাল, অতীত কাল, ভবিষ্যৎ কাল, ইংরেজিটা পড়বেন টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এটাকে ট্রান্সলেশন করবেন তাহলেই হবে। শুধু দুইটা পার্ট পড়াবো আমি এখানে। বর্তমান কালে কাজে, বর্তমান কালে কোনো একটা কাজ হয় তাকে বলে হচ্ছে বর্তমান কাল। অতীত কালে কোনো কাজ হলে তাকে বলে অতীত কাল। ভবিষ্যৎ কালে কোনো একটা কাজ হয় বা হবে বোঝালে তাকে বলে হচ্ছে ভবিষ্যৎ কাল। তাহলে বর্তমান কাল, বর্তমান কালের মধ্যে প্রথমে আছে সাধারণ বর্তমান বা নিত্যবিত্ত বর্তমান। সাধারণ বর্তমান যে ক্রিয়া বর্তমানে সাধারণভাবে ঘটে তার কালকে সাধারণ বর্তমান কাল বলে, এগুলো পরীক্ষা আসে না। এখানে দেখুন, সাধারণ নিত্যবিত্তটা কি, নিত্যবিত্ত মানে অভ্যাস। নিত্যবিত্ত কাল, কাল বলতে আমরা কি বুঝি, কোন একটা অভ্যাস বোঝাই। সন্ধ্যায় সূর্য অস্ত যায়, এটা কি শুধু একদিন নাকি সারা জীবন? আমার মিউট করে দিছে আপনার লাগে। সন্ধ্যায় সূর্য অস্ত যায়, এটা সব সময়ের জন্য, একদিনের জন্য না। সো এটার নাম হচ্ছে নিত্যবিত্ত। আমি বাড়ি যাই, এটাকে অভ্যাস, রেগুলার বাড়ি যাই, শুধু একদিন যাই তা না। মহাভারতের কথা অমৃত সমান, মহাভারতের কথা শুধু আজকে অমৃত তা নয়, এটা অভ্যাস, চিরন্তন সত্য, সবসময় সত্য। তাই এটার নাম হচ্ছে নিত্যবিত্ত অতীত। আবার দেখাচ্ছি, নিত্যবিত্ত বর্তমান কাল, সাধারণ বর্তমান বা নিত্যবিত্ত, নিত্যবিত্ত শব্দের অর্থই হচ্ছে কোনো একটা অভ্যাস বোঝাবে। আগে থেকে যেটা অভ্যাস ছিল এরকম যদি কোনো একটা অভ্যাস বোঝাই, সেই ক্রিয়ার কালকে বলে হচ্ছে নিত্যবিত্ত অতীত কাল। সাধারণ বর্তমান কাল, আমি বাড়ি যাই, সন্ধ্যায় সূর্য অস্ত যাই। ঘটমান যে কাজ শেষ হয়নি, এখনো চলছে, যেমন ইংরেজিতে আমরা যাদেরকে বলি পারফেক্ট টেন্স, সেটাই হচ্ছে ঘটমান বর্তমান। শত্রুর অত্যাচারে দেশ আজ বিপন্ন, ধন সম্পদ লুণ্ঠিত হচ্ছে, দিকে দিকে আগুন জ্বলছে, হাসান বই পড়ছে। এই যে শব্দগুলো, এগুলো কিন্তু পরীক্ষায় আসে না, বারবার বলছে এগুলো পরীক্ষায় আসে না। এগুলো শুধু শুধু আপনাকে চাকরির বাজারে কোনটা আসে আর কোনটা আসে না সেটা নিয়ে পড়তে হবে, সেটা নিয়ে ভাবতে হবে, আপনাকে বুঝতে হবে যে কোনটা আপনার জন্য উপকারী, কোনটা উপকারী না, কোনটা পড়লে চাকরি হবে আর কোনটা পড়লে আপনার চাকরি হওয়ার সম্ভাবনা কমবে। এটা একটু মাথায় রাখতে হবে। যেগুলো পড়লে বেশি প্রশ্ন আসে, যে অধ্যায়গুলো থেকে, আপনাকে ওই অধ্যায়গুলো সবচেয়ে বেশি করে পড়তে হবে। সো এখানে ক্রিয়া আর কাল এটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। আচ্ছা এরপরে শুন, পুরা গঠিত, ক্রিয়া পূর্বে শেষ হলে এবং তার ফল এখনো বর্তমান আছে, এটার ইংরেজি কি, কমেন্ট করুন কেউ। কোন একটা কাজ শেষ হয়েছে প্রেজেন্ট কিন্তু পারফেক্ট টেন্স। তার ফল এখনো বর্তমান, তার নাম কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স। পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নাকি কন্টিনিউয়াস। পারফেক্ট? স্যার প্রেজেন্ট পারফেক্ট তো পারফেক্ট। স্যার দুইটা কাজের মধ্যে একটা কাজ পারফেক্ট স্যার। আচ্ছা কন্টিনিউয়াস হবে স্যার এটা। অবশ্যই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু এইগুলোর সাথে বাংলায় পরীক্ষায় কোনো প্রশ্ন আসে না, সো এইগুলো আপনার দরকার নেই। আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, তার মানে এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, এটার মানেটা হচ্ছে আমি তো পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, এখনো আমার পরের ব্যাচ আর পরীক্ষায় উত্তীর্ণ হয়নি, আমি উত্তীর্ণ হয়েছি, এতটুকুই। এখন আপনার কাজ হচ্ছে 5 মিনিট আপনার নিজের কাজ, সেটা হচ্ছে এই, আপনার কাছে কি পিডিএফ আছে? আপনার কাছে কি কোনো পিডিএফ আছে হাতে? আমি এতক্ষণ অঙ্ক করেছি, তার মানে মাত্র পড়া থেকে উঠলাম, এতক্ষণ অঙ্ক শেষ করেছি, অতীতকাল, বর্তমান কাল শেষ, অতীতকাল, এগুলো কিন্তু পরীক্ষায় আসে না। অতীতকাল আমরা বুঝি অতীতে কোনো একটা কাজ হয়েছে তার নামে অতীতকাল। অতীতকালে আমি কোনো একটা প্রদীপ নেবে গেল, হ্যাঁ এটা দরকার নেই। নিত্যবিত্ত অতীতকাল দেখুন, অতীতকালে যে ক্রিয়া সাধারণ অভ্যস্ততা অর্থে ব্যবহৃত হয় তাকে বলে হচ্ছে, পড়ানোর দরকার নাই স্যার। না এটা দরকার নেই, শুধু একটা শব্দ মাথায় রাখবেন, নিত্যবিত্তটা। নিত্যবিত্তটা পরীক্ষায় মাঝে মাঝে আসে। নিত্যবিত্ত মানে হচ্ছে কি একটা অভ্যাস বোঝাবে, অতীতকালের অভ্যাস বোঝালে তাকে বলে হচ্ছে নিত্যবিত্ত। বর্তমানে রেগুলার যে কাজ করেন সেটা হচ্ছে নিত্যবিত্ত। চিরন্তন যদি কোনো একটা সত্য বোঝাই তাকে বলে নিত্যবিত্ত। শেষ। নিত্যবিত্ত মানে হচ্ছে ওই যে ইনডিফিনিট যেটা শেষ, অতীতের 27 এরপরে কি আছে, ওই সাধারণ অভ্যস্ততা বোঝায়। যেমন আমি প্রতিদিন স্কুলে যেতাম,
আমি সরি, আমি কি করতাম, প্রতিদিন স্কুলে যেতাম, আমি সন্ধ্যায় প্রতিদিন পড়তে বসতাম। এই যে যেতাম, বসতাম, এই শব্দগুলো হচ্ছে একটা অভ্যাস বোঝাই। এই অভ্যাস বোঝাইলেই তাকে বলা হচ্ছে নিত্যবৃত্ত। শেষ। এগুলো দরকার নেই। এগুলো দরকার নেই, এগুলো পরীক্ষায় আসে স্যার না। অসম্ভব কল্পনাও কি নিত্যবৃত্তই? অসম্ভব কোনো কিছু যদি অসম্ভব কল্পনা করা হয়, যেমন এই যে একটু আগে একটা উদাহরণ দেখলাম, 27 হতো যদি 127, হ্যাঁ এটা তো অসম্ভব, তা এটা হ্যাঁ কি নিত্যবৃত্তই হ্যাঁ হবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। যদি হতো, এখনো তো হয় নাই, হতো যদি, আগের কথা বলছি, এখন না, এটা ভবিষ্যৎকালীন না, যদি আগে হতো এরকম বোঝাই। এখন দেখুন তো নিচের কোনটি অনুজ্ঞা? অনুজ্ঞা বলতে আপনি কি বোঝেন? আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ। অনুজ্ঞা বলতে আমরা কি বোঝাই? আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ। তুমি যাও, এটা একটা আদেশ, তাই এটার নাম হচ্ছে অনুজ্ঞা। অ্যাকচুয়ালি ইসলাম বিসিএস আসছে নিচের কোনটি আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ এরকম যদি কোনো একটা শব্দ দ্বারা বোঝাই, তবে তাকে কি বলা হয় হচ্ছে অনুজ্ঞা বলে। এরপরে কি আছে? আগে প্রতি বছর এখানে মেলা হতো, কোন ধরনের কাল? আগে প্রতি বছর এখানে মেলা হতো, এটা অপশন দেখে বলুন কোন ধরনের কাল হবে নিত্যবৃত্ত এটা? অতীতকাল। কেন? নিত্যবৃত্ত অতীতকাল স্যার, প্রতি বছরই হইতো স্যার, মানে প্রত্যেক বছরই মানে চলতে অভ্যাস, থাকে। মানে অভ্যস্ততা, প্রত্যেক বছর হতো। দেখুন উত্তরে কি দেয়, নিত্যবৃত্ত অতীতকাল। আচ্ছা, ভোরে সূর্যে উদয় হয়, এটা কোন কাল? নিত্যবৃত্ত, ঘটমান, সাধারণ? নিত্যবৃত্ত স্যার। ভোরে সূর্যের উদয় হয়, কারণ আজকে একদিন হয় নাকি সারা জীবন হয়? সারা জীবনই স্যার। সারা জীবন। শেষ। এরপরে আসুন, এরপরে কি আছে? আমার দরখাস্ত খানা পূরণ, বর্তমানের অনুজ্ঞা কি বোঝাই? অনুরোধ, প্রার্থনা, বিধান, আদেশ। দরখাস্ত পড়তে আপনি বলছেন, অনুরোধ। অনুরোধ। হ্যাঁ না, অনুরোধ না, অনুরোধ তো আপনাকে করবে সিনিয়ররা। আপনি কি করবেন? প্রার্থনা করবেন। চাকরি পাওয়ার জন্য আপনি গেলেন আপনার স্যারের কাছে, আপনার বসের কাছে, তখন আপনি গিয়ে কি করবেন? আপনি তার কাছে চাইবেন যে স্যার আমাকে একটু এটা দেন, আপনি একটু কষ্ট করে দরখাস্তটা পড়ুন। এটা অনুরোধ বোঝাচ্ছে না, এখানে কি বোঝাচ্ছে? প্রার্থনা, চাওয়া। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপনি অনুরোধ করতে পারেন না, আপনি চাইতে পারেন। নিচের কোনটি নিত্যবৃত্ত অতীতকাল? পড়াতাম, পড়ালাম, পড়িয়েছিলাম, পড়াবো। নিত্যবৃত্ত আমি কিন্তু একটা শব্দ বারবার বলেছিলাম একটু পড়ালাম। আগে। পড়াতাম স্যার, পড়াতাম স্যার। পড়াতাম, অভ্যাস, আমি ছোটবেলায় পড়াতাম, বড় হয়ে পড়াতাম, চাকরি হওয়ার আগে টিউশনি করতাম বা করাতাম। আপনারা কেউ কি টিউশন করেন? জি স্যার। আচ্ছা, এখন তো করেন, চাকরি হলেও কি করা দরকার আছে? ধরেন আপনি ভালো একটা চাকরি পেয়েছেন যেখানে হ্যান্ডসাম স্যালারি, সো এখানে আপনারা টিউশন করা দরকার নেই। তখন আপনি আইসা বলতেন আমি তো ছাত্র জীবনে টিউশন করাতাম। এই যে করাতাম মানে অভ্যাস বোঝাচ্ছে, তাই এটা হচ্ছে নিত্যবৃত্ত। দেখুন আমি বলেছিলাম শুধু নিত্যটা পড়বেন, আর বাকিগুলো পড়া দরকার নেই। ম্যাক্সিমাম কিন্তু নিত্যই পড়তেছেন। সন্ধ্যায় সূর্য অস্ত যায়, এটা বর্তমান কোন কালের উদাহরণ? নিত্যবৃত্ত স্যার গুড, এটা হচ্ছে নিত্যবৃত্ত। এরপরে কি আছে? বাড়ি যাও, এটা কোন ধরনের বাক্য? নির্দেশ, অনুজ্ঞা, আশ্চর্য, অনুজ্ঞা, অনুজ্ঞা স্যার, অনুজ্ঞা। অনুজ্ঞা মানে আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ। বাড়ি যাও এটা হচ্ছে নির্দেশ সূচক, তাই এখানে যেহেতু অপশনে নির্দেশ নাই তাই অনুজ্ঞা হচ্ছে। সে, এটা কোন পুরুষ? উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ, প্রথম পুরুষ? কোনটা হবে? প্রথম পুরুষ। প্রথম পুরুষ মানে কি? নাম পুরুষ। নাম পুরুষ। তাহলে সে কি নাম পুরুষ হয়? স্যার সে তো প্রোনাউন স্যার, তাহলে স্যার আমি, আমরা, এটা কোন পুরুষ? স্যার আমি উত্তম স্যার পুরুষ। উত্তম পুরুষ। তুমি, তোমরা? মধ্যম পুরুষ, তুমি তোমরা। মধ্যম পুরুষ। সে, তাহারা, প্রথম পুরুষ বা নাম পুরুষ। সকল বিশেষ্য পদই কি? নাম সকল পুরুষ। নাম পুরুষ। থ্যাংক ইউ। সকল বিশেষ্য পদই হচ্ছে নাম পুরুষ। এগুলো পরীক্ষা আসে না, আপনাকে প্র্যাকটিস করার জন্য দিয়েছে। 30 লক্ষ শহীদের রক্তে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বাংলা বাক্যটি কোন কালের? বর্তমান, অতীত? এরপরে কি আছে? নিত্যবৃত্ত বর্তমান, পুরা গঠিত বর্তমান। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। কন্টিনিউয়াস, সরি, পারফেক্ট। পারফেক্ট স্যার টেন্স মানে কি? পূর্ববর্তী অতীত না স্যার এটা স্যার? হ্যাঁ, নো নো নো, কেন অতীত হবে? স্যার হয়েছে স্যার, হয় না এখন তো স্যার, যে হচ্ছে এটা তো না ও স্যার, হয়েছে সরি, হ্যাঁ, বর্তমান তো হচ্ছে। হয়েছে মানে অতীতকাল, পুরা গঠিত অতীত, এখানে ভুল আছে। বাড়ি যাও, এটা কোন ধরনের বাক্য? অনুজ্ঞা স্যার। অনুজ্ঞা। নিচের কোনটি নিত্যবৃত্ত অতীতকাল? ও আচ্ছা, এটা তো একবার দেখাইছি, আবার আসতেছে কেন?
প্রতিদিন ফুল ফুটতো, এটা কোন কাল? নিত্যবিত্ত স্যার অতীত। কেন নিত্যবিত্ত অতীত? কারণ প্রতিদিনই করছে ধারাবাহিক স্যার। এটা অভ্যস্ততা বোঝাচ্ছে, তাই এটা হচ্ছে প্রতিদিন বোঝাচ্ছে। এরপরে আসুন, এরপরে কি আছে? আজ বাবা বেঁচে থাকলে আমার এত কষ্ট হতো না। ক্রিয়ার ভাব কোনটা? সাপেক্ষ। সাপেক্ষ না। মানে নির্ভরশীল, নির্দেশক মানে কোনো কিছু তাই তো, চাওয়া, হ্যাঁ। নির্দেশক মানে হচ্ছে সাধারণ কথাবার্তা এবং প্রশ্ন জিজ্ঞাসা করা। কোনটা হবে? কারণ সাপেক্ষ। বাবা যদি বেঁচে থাকতো তাহলে কষ্ট হতো না। যদি বাবা বেঁচে থাকতো তাহলে কষ্ট হতো না। তাহলে এটা কোন অর্থ বোঝায়? সাপেক্ষ। সাপেক্ষ মানে কি? নির্ভরশীল। রোগ হলে ওষুধ খাবে, এখানে খাবে কোন অর্থ বোঝায়? বিধান। বিধান অর্থে। রোগ হলে কি করবে? ওষুধ খাবে, কোন অর্থ বোঝায়? বিধান অর্থে। বিধান মানে কি? নিয়ম। রোগ হয়েছে এই জন্য আপনি ওষুধ খান, রোগ নাই তার মানে ওষুধ খাওয়া দরকার নাই, এটা আদেশ না। যে ওষুধ না খেলেও চলবে এরকম না। 3 দিনে ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে, তার মানে রোগ হলে ওষুধ খেতে হবে। অনুরোধ না, অনুরোধের কথা রাখতেও পারে নাও রাখতে পারে। উপদেশ, মন চাইলে রাখবে না মন চাইলে রাখবে না, এরকম না। বললো বাড়ি থেকে বের হওয়ার সময় মা বলে দিল রোগ হলে ওষুধ খাবে, বসে থাকবে না। এই পর্যন্ত হচ্ছে আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয়। এখন এই প্রশ্নটা দেখুন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, হাই স্কুলের টিচার, কার অর্থবাচকতা নেই কিন্তু অর্থবোধকতা আছে? নিজের অর্থ নাই কিন্তু অন্যের অর্থে প্রকাশ করতে পারে। উপসর্গ। উপসর্গ। আচ্ছা, বাংলা ভাষায় উপসর্গ কত প্রকার? 3 প্রকার স্যার। বাংলা ভাষার উপসর্গ কত প্রকার? 3 প্রকার, প্রকার। বাংলা, তৎসম এবং বিদেশি। আচ্ছা, লা জবাব। লা জবাব আরবি আরবি। শব্দটি লা আরবি। মানে কি? নাই, জবাব নাই। তাহলে আম খাস লা, গড় বাজে খয়ের। আম খাস লা, গড় বাজে খয়ের, আরবি উপসর্গ। সুনাম শব্দের সু কোন উপসর্গ? সু তো দুইটাতে আছে। নাম শব্দটা কি বাংলা নাকি তৎসম? এটা একটু দেখতে হবে আপনাকে। নাম শব্দটা আমরা বাংলা বলি না, তোমার নাম কি, তাই এটা বাংলা উপসর্গ। অজ পাড়াগা উপসর্গটি কোন অর্থ বোঝায়? প্রত্যন্ত প্রত্যন্ত পাড়াগা, যেখানে আপনাকে এটাকে বলে কি? নাগরিক সুবিধা সমূহ পাওয়া যায় না, নাগরিক সুবিধা সমূহ থাকে না, তাকে বলে হচ্ছে অজ পাড়াগা। পরাজয়, পরাজয়ে শব্দটিতে কোন উপসর্গ রয়েছে? পরা হচ্ছে উপসর্গ। হ্যাঁ, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ 3য় পর্যায়ে 19। কোন উপসর্গটি ভিন্ন অর্থ বোঝায়? সরকারি হাই স্কুল, প্রতিযোগ 1, প্রত্যেক, পুকুর, বড়াই, নিবাস। কোন উপসর্গটি? কোনটি উপসর্গ? শুধু নিটা হচ্ছে উপসর্গ, আর কোনটাই উপসর্গ নাই। প্রতিযোগ 1, প্রত্যেক, এটা হচ্ছে কি? প্রতিযোগ 1, কোনটি উপসর্গ? নিষ্পন্ন শব্দ। নিবাস, নি শব্দটা হচ্ছে উপসর্গ। পু কোনো উপসর্গ নাই, বড় কোনো উপসর্গ নাই। আচ্ছা, অবশেষে, অবশেষে শব্দটা কোন অর্থ? অব শব্দটা কোন অর্থ বোঝায়? অবশেষে মানে হচ্ছে শেষে, অল্পতা মানে খুব দ্রুতই শেষ হয়েছে এরকম। উপগ্রহ শব্দটির উপ কোন অর্থ বোঝায়? উপগ্রহ মানে ক্ষুদ্র নাকি সদৃশ্য? ক্ষুদ্র নাকি হচ্ছে সদৃশ্য? ও, কারসাজি শব্দের কারটা কি? দর কার, কম বে না, ফার্সি। ফার্সি দেশের বর বলেছে ফি বছরেও বদনিমের দরকার কমবে না। ভোরে সূর্য উদয় হয়, আজকে হয় নাকি সারা জীবন হয়? সারা জীবন হয়, তাই এটাকে বলে হচ্ছে কোন কাল? নিত্যবৃত্ত কাল। সে যে কাজ এখনো চলছে তাকে কি বলে? ঘটমান, পরাগঠিত, নিত্য। বর্তমান বর্তমান। বলুন কোনটা বলে? ঘটমান বর্তমান, যেটা বর্তমান চলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কোন কাজ এখন চলছে তাহলে তাকে বলে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস। আই এম রিডিং এ বুক। আচ্ছা, ক্রিয়া কিছু আগে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো রয়েছে, ইংরেজিতে তাকে আমরা কি বলি? মাত্র শেষ হয়েছিল। পারফেক্ট, পারফেক্ট। এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, মাত্র পরীক্ষা শেষ করলাম। পুরাগঠিত বর্তমান। গুড, এটাই। এগুলো পরীক্ষায় খুব একটা আসে না। কোনটি? অনুজ্ঞা। তুমি যাও, আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ, এগুলো হচ্ছে অনুজ্ঞা। তাহলে তুমি যাও এই শব্দটা হচ্ছে কি মূলত? অনুজ্ঞা। কোন বাক্যটিতে অনুজ্ঞা আছে? আবার তোরা মানুষ হ, মানুষ মরণশীল, সে বই পড়ে কুষ্টিয়া বড় শহর। আদেশ, নিষেধ, অনুরোধ, আবার উপদেশ। তোরা মানুষ। গুড, এটা হচ্ছে একটা নির্দেশ। আবার তোরা মানুষ হ, বলো বীর, বলো উন্নত মমশির। এটা কোন ধরনের শব্দ বোঝাই? আদেশ সূচক। তো হে বীর তুমি বলো আমার মমশির মানে হচ্ছে আমার শির অনেক বেশি উন্নত, এটা তুমি বলো, বলো উন্নত মমশির।
ভালো করে পড়লে সফল হবে। এটাকে কি বলে, নির্দেশক ভাব নাকি অনুজ্ঞা ভাব? সাপেক্ষ। সাপেক্ষ। সাপেক্ষ মানে নির্ভরশীল, একটার উপর আরেকটা নির্ভর করে সম্পন্ন হলে তাকে বলে সাপেক্ষ ভাব। আমাদের ক্লাসের আলোচনা হচ্ছে এই পর্যন্তই। এখন বলুন, আজকের ক্লাসটা আমরা অনেক বিস্তারিত পড়েছি। এখন বলুন, আপনার কাছে কি মনে হয়, উপসর্গ কি অনেক বেশি কঠিন বা পড়লে মনে থাকবে না এরকম? না স্যার, পড়লে মনে থাকবে। মনে থাকবে কিনা এটা বলুন। জি স্যার। আচ্ছা, বাকিদের কি খবর? বাকিরা একটু বলুন উপসর্গগুলো, আগামী ক্লাসে আমরা মুখস্থ করে এরপরে আসবো। স্যার বাসায় পড়লে স্যার হয়তো বা স্যার পারবো স্যার। হ্যাঁ, আর স্যার বাসায় এমসিকিউ প্র্যাকটিস করলে স্যার হ্যাঁ, আর বাসায় একটু বসে যদি ভালো হবে। পড়েন তাহলেই পারবেন। বাসায় বসে বসে যদি পড়েন তাহলেই পারবেন, এটা একটু মাথায় রাখবেন, তাহলেই হবে। আর কি কারো কোনো প্রশ্ন? স্যার একটা কোশ্চেন ছিল স্যার আমার কাছে। বলুন। স্যার আমার কাছে স্যার অভিযাত্রীর একটা বই আছে আর কি, কিন্তু স্যার অভিযাত্রীর স্যার ওদের লেখা স্যার ভালোই স্যার, কিন্তু স্যার ওদের এখানে স্যার এমসিকিউর স্যার ব্যাখ্যাগুলো সহ দেওয়া আছে স্যার। আমাদের স্যার এখানে স্যার এমসিকিউর কোনো ব্যাখ্যা দেওয়া নাই। পড়ুন, আর স্যার অভিযাত্রী পড়ুন, একটু সমস্যা নেই। ব্যবহার আবু বকর সিদ্দিকের লেখা বই, আবু বকর সিদ্দিক ভাই, ভালো বই। জি স্যার, কিন্তু স্যার স্যার একটা আমাদের কথা হলো তো স্যার, স্যার স্যার ওইখানে তো স্যার হলো যে আপনার এই মানে এই বিশ্ববিদ্যালয়ের যে কোশ্চেন গুলো ওগুলো স্যার দেওয়া থাকে স্যার, আমরা কি বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন স্যার প্র্যাকটিস করবো? না, বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন গুলো আপনার পড়া দরকার নেই। যদি আপনার একান্ত ইচ্ছা হয়, পড়তে মন চাচ্ছে, তাহলে পড়বেন, নতুবা পড়া দরকার নেই। আমাদের চাকরির জন্য তো স্যার দরকার নাই না স্যার? হ্যাঁ, চাকরির জন্য খুব বেশি দরকার নেই। স্যার এটা কি স্যার সব সাবজেক্টের জন্যই তো স্যার একই রকম? হ্যাঁ, সবগুলো সাবজেক্টের জন্য একই রকম। জি স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার আমাদের গণিতে যদি এমসিকিউ সমাধানটা দিয়ে দিত, এটা অনেক উপকৃত হতাম। হ্যাঁ, গণিতের এমসিকিউ এর সমাধানগুলো, এগুলো তো একদম সংক্ষিপ্ত আকারে যতটা দেওয়া যায়, গণিতে তো একটু বিস্তারিত দেওয়ার দরকার ছিল। আপনি আস্তে কথা বলবেন, আমি আপনার কথা বলে বুঝতে পারি না, স্লোলি বলেন স্যার একটু। গণিতের আমাদের ব্যাখ্যাগুলো অনেক কম দিছে, যদি একটু বাড়িয়ে দেওয়া হতো অনেকটা ভালো হতো। লেকচার শিটে? জি স্যার। লেকচার শিটে তো আর বাড়ানো সম্ভব হবে না, তবে আপনি কোনো একটা বই থেকে পড়ুন, যে কোনো একটা বই ফলো করুন, নাহলে একটু গুগলে যাবেন, যেটা বেশি করে দেওয়া। পোলাপান তো বেশি পড়তে চায় না, এই জন্যই তো আমরা কমাইছি, আমাদের বই তো বেশিই ছিল। মানে স্যার সাথে সাথে যদি ব্যাখ্যাটা স্যার দিয়ে দিত ম্যাথের স্যার তাহলে। আমাদের সমাধান দেওয়া নাই আর কি স্যার গণিতের ক্ষেত্রে স্যার, এই ও, জন্য স্যার গণিতে আমাদের গণিতে আচ্ছা, আমি জি এটা স্যার। অফিসকে জানাবো, আমি আজকে অফিসকে জানাবো, দেখি অফিস কি সলিউশন দেয়। বুঝছেন? জি স্যার। ওকে, ঠিক আছে তাহলে। আর কার কোনো প্রশ্ন আছে? জি না স্যার। ওকে, ঠিক আছে তাহলে, ভালো থাকবেন, আর ভালো করে পড়ুন, সময়টাকে কাজে লাগাবেন। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।